আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আমরা এইচএসসি 24 সালে বোর্ড প্রশ্ন সমাধানের সিরিজ নিয়ে কাজ করতেছিলাম। সেখানে আমরা অলরেডি ভেক্টর, তারপর নিউটনীয় বলবিদ্যা, কাজক্ষমতা শক্তি, মহাকর্ষ অভিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম এবং পর্যাবৃত্ত গতি, টোটাল 6টা চ্যাপ্টার অলরেডি আমাদের কি করা হয়ে গেছে বলো তো। এখানে 24 সালে বোর্ড প্রশ্নগুলো সমাধান করা হয়ে গেছে। কত কত দেখো, ফিজিক্স ফার্স্ট পেপারের এই 2, তারপর 2 শেষ করছি আমরা, 4, 5, 6, 7, 8, এই 6টা চ্যাপ্টার আমাদের শেষ 24 সালে। টোটাল 7টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়েছিল। এখন বাকি আছে 10 নম্বর চ্যাপ্টার, যেটার নাম আমরা জানি আদর্শ গ্যাস। কি বলতো? আদর্শ গ্যাস। আজকে আমাদের আলোচনার বিষয় এটাই এই চ্যাপ্টারটাই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 24 সালে বোর্ড প্রশ্নগুলা সমাধান করব। দেখো, 24 সালে বোর্ড প্রশ্ন প্রথমে ঢাকা বোর্ডে যে প্রশ্নটা এসেছে, এটা বলছে কোনো একদিন দ্বাদশ শ্রেণীর 2 বান্ধবী পলি ও কলি দেশের 2 জেলায় অবস্থান করছিল। পলি ওই দিন যশোরের তাপমাত্রা দেখলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আপেক্ষিক আর্দ্রতা পেল 55%। একই দিনে কলি কুমিল্লায় শুষ্ক ও আর্দ্রবাল হাইগ্রোমিটারের তাপমাত্রা দেখলো যথাক্রমে 33 ডিগ্রি এবং 25.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে এখানে একটা দাড়ি হবে, দাড়ি দিলে 33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক 1.62, 33, 30, 21, 20 তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপগুলো দেওয়া আছে। ওই দিন যশোরের শিশিরাঙ্ক বের করো। যশোরের ডাটা দেওয়া আছে, কি কি আর দেওয়া আছে। যশোরে কে? পলিও অবস্থান করছিল। ওখানে তাপমাত্রা, দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, আর দেওয়া আছে। আর মানে 55%। আর কত? 55%। আর কি কি দেওয়া আছে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড বায়ুর তাপমাত্রা, তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে এই যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 2 নম্বরটা, এই যে এইটা 30 ডিগ্রি। তাইলে এখানে বড় এফটা দেওয়া আছে, মানে যশোরের বড় এফ, যেটা আমরা জানি বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যেটা দেওয়া আছে। অনেকে বলবে স্যার এখানে আপনি এরকম দ্রুত বুঝাচ্ছেন কেন, বা আর একটু ক্লিয়ার করেন। তোমাদেরকে বারবার বলছি, তোমরা যদি আমাদের এই কনসেপ্টগুলো ভালো করে জানতে চাও, তাহলে তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এই যে প্লে লিস্টে যেতে হবে। প্লে লিস্টে গেলে তুমি এই যে আদর্শ গ্যাস চ্যাপ্টার প্লে লিস্টে যাবা। আদর্শ গ্যাস চ্যাপ্টারের প্লে লিস্টে গেলে তুমি এখানকার সব টপিকের কনসেপ্ট পাবে। আমার এখানে সব কিছু, শুধুমাত্র এই মনে হয় এই যে গড়মুক্ত পথের টপিকটা ছাড়া বাদ বাকি সব আছে। এই যে দেখো, এখান থেকে বয়েলের সূত্র, চাপীয় সূত্র, চার্লসের সূত্র, এই গ্যাসের গতিতত্ত্ব থেকে ম্যাথ আছে। তারপর এখানে তুমি যদি হ্রদের গভীরতার ম্যাথগুলো সব এটার মধ্যে আছে। তোমরা যদি এই ভিডিওটা দেখো, আর মনে হয় না হ্রদের গভীরতার কোনো প্রবলেম থাকবে ইনশাল্লাহ। এরপর আদর্শ গ্যাস সমীকরণ, ঘনত্ব সম্পর্কিত, এই যে দেখো গড় গতিশক্তি, গতিশক্তি, তারপর বর্গমূলীয় গড়, বর্গবেগ, তারপর শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতার বেসিক, শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, এগুলো গাণিতিক সমস্যা। তারপর এই যে বোর্ড প্রশ্ন, এগুলো করোনার আগের 19 সাল, 18 সাল, 17 সালে বোর্ড প্রশ্ন সমাধান এই দুইটার মধ্যে আছে। ইভেন 16 সাল, 15 সাল পর্যন্ত আছে, ঠিক আছে এখানে। আর এই যে তোমাদের একটা বিভিন্ন বোর্ডে দেখবে একটা প্রশ্ন, তাপমাত্রা হ্রাস পেলে জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হয়, এটা এখানে আছে। আবার দেখবা যে কোথাও ওই যে মানে হঠাৎ করে বায়ুর তাপমাত্রা কমে গেলে শিশিরাঙ্ক কত পরিবর্তন হয়, সেটার উত্তরটা 24 সালে আসে নাই, কিন্তু কত এটার উত্তরটা এটার মধ্যে আছে, এই ভিডিওটার মধ্যে, ঠিক আছে। কত অংশ ঘনীভূত হবে এটার এই ভিডিওর মধ্যে আছে। আর এগুলো এই যে এই 4টা ভিডিও আমার অনেক আগের, করোনারও আগের, 19 সালের। তো এগুলো না দেখলে কোনো সমস্যা নেই। নিচে দিকে গেলে তুমি 22 সালের বোর্ড কোশ্চেন, এরপর 23 সালের বোর্ড কোশ্চেন পাবে। আজকে তো 24 সালেরটা করাচ্ছি, ঠিক আছে। সবাই এখান থেকে ডিটেলস শিখে তারপর ক্লাস করবা। দেখো এখানে এই যশোরের তাপমাত্রা, আচ্ছা বড় এফটা দিলে কত হলো? 31.88 mmHg। এখন আমাকে ওরা বাইর করতে বলছে কি জানো? শিশিরাঙ্ক। তো শিশিরাঙ্ক বাইর করার জন্য এখানে যশোরের ক্ষেত্রে হাইগ্রোমিটারের কোনো কিছু θ1, θ2 দেওয়া নাই, মানে যা দেওয়া আছে এই যে শুষ্ক আর্দ্র বাল্বের যে হাইগ্রোমিটারের তাপমাত্রা, এগুলো দিছে কুমিল্লারটা। তো আমার লাগবে যশোরের, কিন্তু যশোরে যেহেতু এটা নাই, তাহলে আমি গ্লেইসারের সমীকরণ থেকে শিশিরাঙ্ক বের করতে পারবো না। তাহলে এটা বের করতে হবে। আমরা জানি, দেখো সবাই আমরা জানি এখানে আর আর ইকুয়াল টু, আমরা জানি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ইন্টু 100%। তাহলে এখানে যদি আমরা এটাকে 55% বসাই, আর ছোট এফটা এখানে রাখি, এটা 31.88 mmHg, তাহলে ইন্টু 100%। এখান থেকে ক্যালকুলেশন করলে দেখি এফ ইকুয়াল টু কত আসে। এফ ইকুয়াল টু আমি দেখছি 0.55 গুণ 31.88।
আমি দেখতে পাচ্ছি এটা 17.534 mmHg আসলো। তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হচ্ছে এটা। এখন আমরা চেক করব এই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যেটা 17.534 মিলিমিটার Hg আসছে, এটা এখানকার কোনো চাপের সাথে মিলে যায় কিনা। যদি ধরো একটা সাপোজ একটা এটার সাথে ধরো মিলে গেছে, সাপোজ আর কি এটার সাথে মিলে গেছে, এটা 17 তো এটাও ধরে দিচ্ছি 17 তো এটার সাথে মিলে গেছে। এটার সাথে মিলে গেলে বুঝে যাবো হচ্ছে তাপমাত্রাটা কত বলো তো 20, কারণ এই চাপটা হচ্ছে 20-এর, তাহলে শিশিরাঙ্কটা হবে 20। কিন্তু এটা হচ্ছে হলো 17.54 আর এটা হচ্ছে 17.534, সামান্য পার্থক্য আছে। তাইলে তোমাকে এখানে হচ্ছে হলো কি করতে হবে, বাইর করতে হবে। দেখো এখানে বাইর করার জন্য তোমাকে দেখতে হবে এই চাপটা কত তাপমাত্রায়, যত তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এটা হয় সেই তাপমাত্রাটাই হচ্ছে হলো এখানে শিশিরাঙ্ক হবে, কারণ ছোট এফটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তাইলে বলো তো এখানে কি হবে, এই চাপটা যেই তাপমাত্রার, এবং আমি দেখতে পাচ্ছি এই চাপটা কিন্তু এটারও ছোট, এটার চেয়েও ছোট, আর এটা হচ্ছে 20-এ। তাইলে দেখো আর 20-এর নিচে কিন্তু আর কোনো আমার কাছে তাপমাত্রা দেওয়া নাই, তাইলে 20 আর 21-এর তাপমাত্রার পার্থক্য দেখো 21 থেকে 20-এ আসছে, 21 থেকে 20-এ আসলে চাপটা দেখো কমে যায়, 18.68 থেকে 20-এ চাপ হচ্ছে হলো কি 17.54। তাইলে বলো তো তাপমাত্রা হ্রাস, আমি এই যে এখান থেকে দেখো তাপমাত্রা হ্রাস কত 21 ডিগ্রি সেন্টিগ্রেড বিয়োগ 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা হচ্ছে হলো আমি দেখতে পাচ্ছি তাপমাত্রা হ্রাস হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। আর চাপের হ্রাস, ঠিক আছে, চাপের হ্রাস তাহলে কত হয় দেখো তো, চাপের হ্রাস এখানে হচ্ছে হলো এই 21 আর 20-এর চাপের হ্রাস দেখো 18.68 বিয়োগ হচ্ছে হলো 17.54, তাহলে এটা আমি কত দেখতে পাই 18.68 বিয়োগ হচ্ছে হলো 17.54, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1.14 mmHg। ওকে, এখন একটু এটা তো ঠিক আছে, এটুকু দেখো এতটুকু চাপ হ্রাস পেলে তাপমাত্রা হ্রাস পায় কিন্তু 1 ডিগ্রি, কথা বুঝিও, চাপ এটা থেকে এটা চলে আসছে মানে এতটুকু হ্রাস পেয়েছে, এতটুকু চাপ হ্রাসের জন্য তাপমাত্রা হ্রাস পায় 1 ডিগ্রি। এখন আমাদেরকে দেখতে হবে হচ্ছে হলো এই যে এই চাপটা কিন্তু হচ্ছে হলো এই যে 20-এর যেই চাপ আছে তার চেয়েও কম, তাহলে 20-এর চাপের চেয়ে কতটুকু কম দেখো তো, তাহলে সুতরাং বলো তো এই শিশিরাঙ্কে চাপ হ্রাস, শিশিরাঙ্কের ক্ষেত্রে 20-এর তুলনায় কার তুলনায় বলো তো 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, এই যে শিশিরাঙ্কের ক্ষেত্রে মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শিশিরাঙ্কের নিচে, দেখো শিশিরাঙ্কের ক্ষেত্রে মানে হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে নিম্ন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই শিশিরাঙ্কের ক্ষেত্রে চাপের পার্থক্য, তুমি বলো এটা কেন, এটা 20 আর হচ্ছে হলো 20 এবং হচ্ছে আমার শিশিরাঙ্কের চাপটার পার্থক্য বের করে রেখে দিব। কেন, এই যতটুকু চাপ 20 এবং শিশিরাঙ্কের চাপের পার্থক্য যদ্দূর, এই চাপটা কমার কারণে তাপমাত্রা কতটুকু কমে সেটা দেখবো আমরা। তাহলে এরপর 20-এর তাপমাত্রাটা থেকে 20 থেকে যতটুকু তাপমাত্রা কম এটা ঠিক ততটুকু বাদ দিলে আমরা এই কি পেয়ে যাব বলো তো, এই যে এটার থেকে শিশিরাঙ্কটা পেয়ে যাব। তোমরা স্যার বুঝলাম না, আবার বুঝাচ্ছি। 17 এখানে দেখো তাহলে আমাদের নিম্ন তাপমাত্রা এই চাপটা দেখো, এই চাপটা কিন্তু এই 20-এর চাপের চেয়েও ছোট, তাহলে 20-এর চাপ থেকে এই চাপটা বাদ দিলে এদের মধ্যে কদ্দূর চাপ কমে গেছে সেটা পাবো, সেই কমার জন্য কদ্দূর তাপমাত্রা কমছে সেটা দেখবো। তো যদ্দূর তাপমাত্রা কমছে 20 থেকে তদ্দূর তাপমাত্রা বাদ দিলে বাকিটাই তো শিশিরাঙ্ক থাকবে, তাই না, এটাই তো। তাহলে এখানে চাপের পার্থক্য আমি দেখতে পাচ্ছি হলো এই 17.54 বিয়োগ হচ্ছে হলো এই 17.534, তাহলে 17.54 বিয়োগ হচ্ছে হলো 17.534, এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি 6 × 10⁻³ mmHg, 6 × 10⁻³ mmHg। আচ্ছা এইবার আসো আমাদের এখন দিয়ে আমি এই যে এখন আমাদের কাজটাই এই যে কাজটা এখন ইজি হবে। আমি এটাকে হালকা একটু ছোট করে নেই, তাহলে আমাদের জন্য চলো আনসার করতে সুবিধা হবে, তাহলে এই জায়গাটা আপনার পাবো একটু বাড়বে। দেখো এখন এই যে এতটুকু চাপ হ্রাস পেলে 1.14, সাধারণত এই পার্থক্যটা নিতে হয় হচ্ছে হলো এই যে এই 17.53 চাপটা
যেই দুইটা তাপমাত্রার মাঝামাঝি, ওই দুইটা তাপমাত্রার মাঝামাঝি চাপে, ধরো চলো 20 আর 21-এর চাপের মাঝখানে হইলে 20 আর 21-এর পার্থক্য নিয়ে করতাম, কিন্তু এটা করা উচিত ছিল, এটা দেখো 20-এর চেয়েও কম, 20-এর চেয়ে কম মানে ধরো 20 আর 19-এর মধ্যে বা 20 আর 18-এর মধ্যে করলে বা 20 আর 15-এর মধ্যে করলে তখন এটা ভালো হইতো পার্থক্যটা, কিন্তু এখানে 20-এর পরে আর কোনো তাপমাত্রা নাই, তাই আমরা একদম একটু আগেরটা মানে 20 আর 21 নিয়ে কাজ করছি। কেউ আবার 20 আর হচ্ছে 30 নিয়ে কাজ করিও না, তখন আর মিলবে না। ইমিডিয়েট কাছেরটা যেটাটা তোমার দরকার, এই যে এটা যেই তাপমাত্রার সাথে কাছাকাছি সেই তাপমাত্রাটা দেখতে হবে, এটা যেই দুইটা তাপমাত্রার মাঝখানে এই চাপটা থাকে সেই দুইটা তাপমাত্রার পার্থক্য নিতে হয় সব সময়। তো এখানে আমাদের 20 আর হয়তো 19-এর মধ্যে বা 20 আর 18-এর মধ্যে আছে, কিন্তু কথা হচ্ছে 20 আর 18-এর তো 20 বা 19-এর দেওয়া নাই, এই জন্য 20 আর 21-এর নিয়ে করতেছি, কথা বুঝছো? ঠিক কাছের গুলা, কাছের যেগুলো আমার প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে এত mmHg চাপ হ্রাস পেলে তাপমাত্রা হ্রাস পায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 ডিগ্রি। এই তাহলে সুতরাং 1 mmHg চাপ হ্রাস পেলে 1/1/1.4, এই সুতরাং আমার কতটুকু চাপ হ্রাস পাচ্ছে, এই যে 6 × 10⁻³ mmHg চাপ হ্রাস পেলে, দেখো 1 × 6 × 10⁻³ ডিভাইড বাই হচ্ছে কত 1.14, তাহলে আমি দেখতে পাচ্ছি বিয়োগ হচ্ছে ভাগ হচ্ছে 1.14, 6 × 10⁻³ আমি দেখতে পাচ্ছি এটা পাচ্ছি 5.2632 × 10⁻³ ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এতটুকু যদি চলো তাপমাত্রা হ্রাস পায়, এতটুকু চাপ কমে যাওয়ার কারণে, এই চাপটুকু কোথা থেকে কমছে? 20 থেকে কমছে, তাহলে এই তাপমাত্রাটুকু কোথা থেকে? 20-এর যেই চাপ ছিল সেই চাপ থেকে এইটুকু কমছে, এই যে পার্থক্য বাইর করছে 20-এর তুলনায়, 20 থেকে নিম্ন বা 20-এর তুলনায়, তাহলে 20 থেকে এতটুকু চাপ কমার কারণে তাপমাত্রা কমছে এতটুকু, তাহলে 20-এর থেকে তাপমাত্রাটা কমছে এতটুকু, তাহলে সুতরাং বলতো এইটাই হচ্ছে কমে যাওয়ার পর বাকিটাই হচ্ছে কি শিশিরাঙ্ক, তাহলে সুতরাং শিশিরাঙ্ক ইকুয়াল টু এখানে আমাদের 20 ডিগ্রি সেন্টিগ্রেড বিয়োগ হচ্ছে কি 5.2632 × 10⁻³, ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে বিয়োগ হচ্ছে 5। আমি দেখতে পাচ্ছি এই 20 ডিগ্রি আমি দেখতে পাচ্ছি এটা ছিল 19.99474 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমার এখানে শিশিরাঙ্ক আসলো কত বলতো? ওই দিন যশোরের শিশিরাঙ্ক ছিল 19.99474 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি তারপরে উত্তরটা আমার কাছে যেহেতু টেস্ট পেপার আছে আমি উত্তরটা একবার মিলাই দিব। এখানের হিসাব অনুযায়ী উত্তর হচ্ছে 19.97, আমাদের 19.97 না এসে 19.99 আসছে। একটু পার্থক্য কেন আসলো বলতো? 99 আসলো, আমাদের এই কোথাও ভুল হয়েছে? তাপমাত্রার চাপগুলো আমাদের কি ঠিকঠাক মতো দেওয়া আছে কিনা? 17.54 আর হচ্ছে আমাদের ছোট এফটা আসছে 17.50, আচ্ছা এটা 83 উপরে দেওয়া আছে 31.83, এটা আমি 8 ধরে করছি মনে হচ্ছে, কোথায় যেন এই যে এখানে দেখি উপরে প্রশ্ন কোথায় দিছে, একটু স্যারের ভুল হয়েছে সামান্য, একটু সামান্য ভুল হয়েছে, এই যে এটা 83, এটা 8 না 83, কেন যেন মাথা থেকে এটা 8 আসলো, এই জায়গার জন্যই তো হচ্ছে সামান্য 0.55 দেখি একটু ভুল আসছে সামান্য, এইটার সামান্য ভুলের কারণে এখানে সামান্য হচ্ছে এটা 97 আসবে লাস্টে ওভারঅল, ঠিক আছে। এই যে 83 তো এই যে 8 ধরে করে ফেলছি এটা দেখো, তাহলে আমাদের এখানে হচ্ছে এটা হচ্ছে 0.55 ইন্টু হচ্ছে 31.83, তাহলে এটা তেমন কিছু না, এটা 5065, 50 কত 65, তাহলে আমাদের এই পার্থক্যটা এবার এটাও একই রকম, এটা হচ্ছে কি 17 ওই যে এটা হচ্ছে ছোট, তাহলে এইটুকু ঠিক আছে, এই জায়গায় এই যে এই পার্থক্যটুকু আমাদেরকে হচ্ছে কি ডিফারেন্সটা একটু চেঞ্জ হবে, এই যে এটা হচ্ছে কত 5065, ঠিক আছে, তাহলে বিয়োগ হচ্ছে 17.54, এটা আমি দেখতে পাচ্ছি 0.0335, আচ্ছা তাহলে এটা 0.0335,
এই জায়গায় 0.0335 এই জায়গায় আসবে একটু চেঞ্জ 0. এই যে জায়গায় সামান্য এইখানে একটু চেঞ্জ আসবে এখানে, তখন এখানেও এইটাও ভুল চলে আসছে। এই যে 1 ইন্টু 0.0335 ডিভাইড বাই 1.14, তাইলে দেখি এইটা ভাগ হচ্ছিল 1.14, আমি দেখতে পাচ্ছি এটা 0.029386 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এতটুকু আসবে। তাহলে 20 থেকে এটা বাদ দিব 0.029386 ডিগ্রি সেন্টিগ্রেড, তাইলে আমাদের উত্তরটা চলে আসবে হয়তো। ঠিক আছে, বিয়োগ হচ্ছিল 20। আমি দেখতে পাচ্ছি এই 20 বিয়োগ হচ্ছিল 0.02938 আমি দেখতে পাচ্ছি এটা এই তো 19 আমাদের এবার আনসার আসছে, এটা হচ্ছে 19.97 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। তাহলে একটু হালকা জটলা ছিল, একটু ছোট ভুলের কারণে কিন্তু একটু এদিক ওদিক চলে আসছে। আমি এই যে 8টা আমার চোখে 8 3টা 8 মতো লাগছিল। এবার চলে আসো পরের ইয়াতে চলে যাই। ওই দিন পলি বলছিল যে সে কলির চেয়ে অধিক আরাম বোধ করবে, তার কথার সত্যতা যাচাই করো। আরাম বোধের ব্যাপারটা নির্ভর করবে আপেক্ষিক আর্দ্রতার উপর। সাধারণত আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে অস্বস্তি বেশি হয়, কারণ হচ্ছে হলো আরাম কম। আপেক্ষিক আর্দ্রতা যত বেশি ঘাম তত, বিশেষত গরমকালে। এখানে দিনের তাপমাত্রা দেখেই বোঝা যাচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা গরমকাল। তারপর হচ্ছে হলো হাইগ্রোমিটারের তাপমাত্রা একটা হচ্ছে 33, একটা হচ্ছে হলো কি 25। এই যে হাইগ্রোমিটারের তাপমাত্রা যেটা, হাইগ্রোমিটারেরও কিন্তু হচ্ছে হলো কি শুষ্ক বাল্বের তাপমাত্রাটা বায়ুর তাপমাত্রা। কুমিল্লায় 33 আর যশোরে হচ্ছে হলো 30 ডিগ্রি, দেখে বোঝা যাচ্ছে এটা গ্রীষ্মকাল বা গরমকাল টাইপের তাপমাত্রা। তো এই তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা যত বেশি হবে, আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে ঘাম দেরিতে শুকাবে, ঘাম দেরিতে শুকালে অস্বস্তি বেশি হবে, আরাম কম অনুভূত হবে। ঠিক আছে, আর সাধারণত 40 থেকে 60-এর মধ্যে থাকলে কি হয়, আরাম অনুভূত হয়। তবে 50-এর কাছাকাছি যেটা থাকবে সেটাতে আরাম বেশি অনুভূত হবে, এরকম ব্যাপারটা। 50% আপেক্ষিক আর্দ্রতা 50%-এর কাছাকাছি থাকলে ভালো। এখন তারপরেও একটা ধরো 50 আছে, একটা হচ্ছে হলো ধরো কি 55 আছে, এটাও তো 40 থেকে 60-এর মধ্যে। তাইলে 50 আর 55-এর মধ্যে 55-তে হচ্ছে ঘাম একটু দেরিতে শুকাবে, 50-50-এর কাছাকাছি, তাহলে হচ্ছে হলো কি 50%টাই হচ্ছে হলো কি মোটামুটি আরামদায়ক হবে, 55টা কম আরামদায়ক হবে, কারণ আপেক্ষিক আর্দ্রতা বেশির কারণে এখানে অস্বস্তি বেশি হবে। এইবার আসো আমাদের এই জায়গা থেকে আমরা যদি অঙ্কটা করি, দেখি ওই দিন বলছে কলির চেয়ে অধিক আরাম বোধ করবে, পলি বলছিল। তাহলে আগে দেখি আমাদের পলি ওই দিন যশোরের তাপমাত্রা, পলি কিন্তু আপেক্ষিক আর্দ্রতা 55 মেপে রাখছে। এখন আমার কাজ হচ্ছে হলো ওই দিনের কি এই কলিরটা বের করা। তাহলে প্রথমেই কলির কাজ করতে হবে কি জানো, এই ঘ করতে গিয়ে আমাদের কলির প্রথমে শিশিরাঙ্ক বের করতে হবে, কারণ আমরা জানি এই যে আপেক্ষিক আর্দ্রতা বের করতে গেলে আমরা জানি R = এই ছোট f বাই বড় f ইন্টু 100%। আচ্ছা, ছোট f হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, বড় f হচ্ছে হলো কি বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। হাইগ্রোমিটারের তাপমাত্রা, শুষ্ক বাল্বের তাপমাত্রা 30, এটাই হচ্ছে বায়ুর তাপমাত্রা আমরা জানি। তাই 33, এটা 33-এ কিন্তু চাপ দেওয়া আছে। এই যে 33-এ কোথায় যেন আমি চাপ দেখছি, তো এই যে 33-এ ডিরেক্ট চাপ দেওয়া আছে আমাদের। 33-এ দেখো 37.83 ডিগ্রি, এটা 83 নাকি এটা 88, আমি কোথায় যেন 88 এটা দেখছিলাম মনে হচ্ছে, এখানে 83 দেওয়া। ঠিক আছে, যাই হোক 33 এটা দেওয়া আছে, তাহলে বড় f দেওয়া আছে। এখন ছোট f লাগবে, এখানে বড় f দেওয়া আছে, বড় f সেটা হচ্ছে 37.83 mmHg। 88 লেখা যাবে না, মুখে বারবার 88 চলে আসছে, 83 mmHg। এখন আমাদের ছোট f লাগবে, ছোট f জানার জন্য আমাদের শিশিরাঙ্ক লাগবে। তো আমরা জানি এই যে শিশিরাঙ্ক θ = θ1 - g × θ1 - θ2। তো এখানে θ1 কত, শুষ্ক বাল্বের তাপমাত্রা 33 ডিগ্রি সেন্টিগ্রেড, বিয়োগ হচ্ছে g গ্লেসিয়ারের উৎপাদক। এই গ্লেসিয়ারের উৎপাদক বসাতে হয় θ1 তাপমাত্রায়। θ1 তাপমাত্রাটা কত, 33 ডিগ্রি, এবং 33-এর গ্লেসিয়ারের উৎপাদক দেওয়া আছে। যদি 33 না দেওয়া থাকতো, মানে 3-4টা ধরো গ্লেসিয়ারের উৎপাদক দেওয়া আছে 20 ডিগ্রিতে, 25 ডিগ্রিতে, 33 ডিগ্রিতে, 38 ডিগ্রিতে, এরকম। তাহলে তুমি কোনটা ব্যবহার করবা, θ1-এরটা। অনেক সময় দেখবা θ1-এরটা মানে শুষ্ক বাল্বের তাপমাত্রা এবং সিক্ত বাল্বের তাপমাত্রা দুটোটাতেই দেওয়া আছে, তুমি কোনটা ব্যবহার করবা, শুষ্ক বাল্বেরটা। শুষ্ক বাল্ব হচ্ছে বায়ুর তাপমাত্রা, ওই তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদক এখানে ব্যবহার করতে হবে g। তাহলে এটা হবে 1.62। θ1 কত, θ1 33 বিয়োগ হচ্ছে 25.5। তাহলে আমি এখানে দেখি এটা কত আসে, 33 বিয়োগ হচ্ছে 25.5 ইন্টু হচ্ছে 1.62 বিয়োগ হচ্ছে
আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হলো 20.85 ডিগ্রি সেন্টিগ্রেড। 20.85 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে হলো এই কুমিল্লায় হচ্ছে হলো কলির ওখানে হচ্ছে হলো শিশিরাঙ্ক। এখন আমাদের শিশিরাঙ্ক বের করলে তো হবে না, লাগবে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, ছোট অ্যাপ। তাহলে এই ছোট অ্যাপ বের করার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে, এখন কি করতে হবে তোমরা বলো তো? এই ছোট অ্যাপ বের করার জন্য এখন এই 20.85 এটা কোন দুইটা তাপমাত্রার মাঝখানে আছে বলো তো? আমি দেখতেছি 20 আর 21 এর মাঝখানে। কার কার মাঝখানে? এই যে 20 এবং 21 এর মাঝখানে। তাহলে এই দুইজনের মধ্যে চাপের পার্থক্য, তাহলে তাপমাত্রা পার্থক্য কত 20 আর 21 এর মধ্যে? এগুলো গ থেকে ইয়া করতে পারি, দেখো 20 ডিগ্রি ও 21 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে পার্থক্য কত বলো তো? মানে 20 থেকে 21 গেলে চাপ কিন্তু এত থেকে বেড়ে এত হয়, আর 21 থেকে 20 আসলে উল্টা যদি চিন্তা করি 21 থেকে 20 আসছে তাহলে তাপমাত্রা চাপ এত থেকে এত হয়, কমে যায়। তাপমাত্রা কমলে সম্পৃক্ত বাষ্পচাপগুলো কি কমে যাচ্ছে। তাহলে আমাদের এখানে তাপমাত্রা পার্থক্য 1 ডিগ্রি সেন্টিগ্রেড, আর চাপের পার্থক্যটাও আমরা বের করে রাখছি মনে হয়। চাপের পার্থক্য এই দুইটার মধ্যে, চাপের পার্থক্য গতে আমরা করছি না, এই যে গতে 20 আর 21 এর মধ্যে চাপ 1.14, এগুলো ডাইরেক্ট বসাই দেব 1.14 mmHg, এতটুকু। এবার আমরা করব কি জানো? আমরা উল্টা চিন্তা করবো। এবার এটাও করা যেতে পারে, দেখো হচ্ছে এই যে 20 থেকে 21 গেছে চিন্তা করবো, তাহলে 20 এটা 20 এর উপরে, দেখো এই যে এটা 20 এর 20.85, তো 20 এর যেই চাপটা আছে সেই চাপ থেকে যখন 21 গেছে তখন চাপ কিন্তু এত থেকে বেড়ে এত হয়েছে। তাইলে বলো 20 থেকে 20.85 গেলেও বাড়বে না কিছুটা? তাহলে 0.85 এর জন্য কতদূর বাড়ে? 0.85 এর জন্য যতটুকু বাড়ে ওইটা যদি আমি 20 এরটার সাথে যোগ করে দেই তাহলে এই তাপমাত্রায় কি পাবো? চাপটা পাবো। তাহলে এখন দেখো 0.85 এরটা বাইর করবো। এখন দেখো এই যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে, মানে এই 20 থেকে 21 গেলে আর কি, তাপমাত্রা বাড়লে কত? চাপ বাড়ে, চাপ বাড়ে। আমি অনেকে আবার বলবে স্যার উল্টা চিন্তা করা যেত না, 21 থেকে 20 আসলে চাপ কতদূর কমছে? হ্যাঁ, তখন 21টার থেকে 0.15 যদি আমি বাদ দিতাম তাইলে 20.85 আসতো। 21 চাপ থেকে 21 যেই চাপ আছে তার থেকে 0.15 বাদ দিলে 20.85 চাপ। আর অন্যভাবে বলতে গেলে 20টার সাথে 0.85 চাপ যোগ করলে 20.85 চাপ চলে আসবে। ঠিক আছে, আমরা এটাই করব। 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে চাপ বাড়ে হচ্ছে হলো কত? 1.14 mmHg। এই সুতরাং এই কত আমাদের চাপের পার্থক্য, এই যে 0.85 এর জন্য, সুতরাং 0.85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে চাপ বাড়বে কতদূর দেখি? 1.14 ইন্টু হচ্ছে হলো 0.85। এই তাহলে আমি চাপ বাড়তেছে কতদূর দেখি? 1.14 ইন্টু হচ্ছে হলো 0.85, 0.96 এত mmHg, এতটুকু চাপ বাড়ছে। তাইলে সুতরাং বলো তো এই যে শিশিরাঙ্কে বা হচ্ছে 20.20, সুতরাং শিশিরাঙ্ক তথা 20.85 ডিগ্রি সেন্টিগ্রেড এ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ইকুয়াল টু হচ্ছে 20 এর চাপটা হচ্ছে কত? 17.54, আর আরো বাড়ছে কত দূর? 0.85 এর জন্য, 0.969। তাহলে এখান থেকে দেখি এটা কত আসছে, যোগ হচ্ছে হলো 18.509 এত mmHg। এই এবার আসো, এইটাই হচ্ছে আমাদের হাতে ছোট অ্যাপ কুমিল্লায়। তাইলে সুতরাং এইবার আমরা এই আর এর সূত্রের মধ্যে এখানে বসাই দিব, এই যে এখানে বসাই দিব। আর ইকুয়াল টু ছোট এফ কত? 18.509, বড় এফ কত? 37.83 ইন্টু 100%। কত পার্সেন্ট আসে দেখি? এটা ভাগ হচ্ছে হলো 37.83 ইন্টু হচ্ছে হলো 100, এটা হচ্ছে হলো 48.92%। আচ্ছা দেখো, পলির যশোরের আপেক্ষিক আর্দ্রতা 55 আর কলির কুমিল্লায় আপেক্ষিক আর্দ্রতা 48.92%।
যেহেতু এখানে তাপমাত্রা অনেক বেশি, মোটামুটি গরমকালে আপেক্ষিক আর্দ্রতা তুলনামূলক কম হইলে ভালো। এবং দুইটার মধ্যে এভাবেও চিন্তা করতে পারো তুমি, দেখো এই যে 48 কম 55 বেশি, তাহলে 55 বেশি হলে ঘাম বেশি দেরিতে শুকাবে, এই জন্য হচ্ছে ওখানে অস্বস্তি বেশি হবে। আর হচ্ছে 48-এ তাড়াতাড়ি ঘাম শুকাই যাবে, ঘাম ওই যে আমাদের ঘামায় না, এই ঘাম শুকাই যাবে, সেই জন্য হচ্ছে আমাদের বেশি স্বস্তি বোধ হবে হচ্ছে কি এই কলির ওখানে। কিন্তু তার মানে পলি বলছিল যে সে আরাম বোধ করবে, তাহলে পলির কথাটা ভুল, এই যে হচ্ছে ওর গাণিতিকভাবে যাচাই করো, তার কথা সত্য, কথাটি সঠিক নয়। অন্যভাবে আবার বলতে পারো, সাধারণত হচ্ছিল মানে যদি এটা কম বেশি দিয়ে পার্থক্য না করো, সাধারণত আপেক্ষিক আর্দ্রতা 40 থেকে 60-এর মধ্যে হচ্ছে থাকলে এই স্বস্তি বোধ হয় বা আরাম বোধ হয়। তো 40 থেকে 60, দোনোটাই তো 40 থেকে 60-এর মধ্যে, এটা 55 আর এটা হচ্ছে কি 48.9 মানে 49, এই দুইটা, তাহলে দোনোটার মধ্যে আরাম বোধ হওয়ার দোনোটাই মোটামুটি স্বস্তিদায়ক। তুলনামূলক কম্পারেটিভ করলে যেটা 50-এর কাছাকাছি, দেখো এই দুইটার মধ্যে এটা 50 থেকে 5 বেশি 55, আর এটা 50 থেকে মাত্র 1 কম, তাহলে 50-এর কাছাকাছি কোনটা, এটা, এই জন্য এটাতে অধিক কি হবে, স্বস্তিবোধ বা আরামবোধ হবে। এভাবে সিদ্ধান্ত তুমি দিতে পারো। অনেক লম্বা হইলো এই সলভটা। হ্যাঁ, এরপরে চলে আসো। সমুদ্রের 5 কিলোমিটার গভীরে থাকা একটি মূল্যবান বস্তু উদ্ধারে একদল ডুবুরি সাবমেরিনে যাত্রা করলো। যাত্রাপথে সাবমেরিন থেকে একটি বুদবুদ ছেড়ে দিলে সমুদ্রপৃষ্ঠে এর আয়তন 8 গুণ হয়, পানির ঘনত্ব 1020 এত। সাবমেরিনটি বহির্পৃষ্ঠে সর্বোচ্চ এত চাপ সহ্য করতে পারে। কত গভীর থেকে বুদবুদটি ছেড়ে দেওয়া হয়েছিল, দেখো এই যে এটা যদি সেই গভীরতা হয়, কত গভীর থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, তাহলে আমাদেরকে এই এইচটা বের করতে হবে। তো এখানে যেখান থেকে ছেড়ে দিছে সেখানে ধরো আয়তন V1, সেখানে ধরো চাপ হচ্ছে P1, আর উপরে উঠে আসার পর এটা আয়তন হবে হচ্ছে V2 আর চাপ হবে হচ্ছে P2। তো আমরা জানি উপরে উঠে চলে আসলে চাপ হয় হচ্ছে কি বায়ুমণ্ডলীয় চাপের সমান, অর্থাৎ P ইকুয়াল টু ইন্টু না, P ইকুয়াল টু হচ্ছে 10⁵ এখানে দেওয়া আছে নাকি নাই, দেওয়া নাই মনে হয়, তাহলে 1 প্যাসকেল 10⁵ প্যাসকেল 1 ATM। এবার আয়তন বলছে উপরে এই আয়তন 8 গুণ হয়, এটা বলেই দিছে, তার মানে নিচে যদি আয়তনটা V হয়, উপরে আসার ফলে আয়তনটা হচ্ছে কত 8V হয়ে যাবে। আর নিচে পানির নিচে বা তরলের নিচে আমরা জানি হচ্ছে বায়ুমণ্ডলের চাপটা হয়, বায়ুমণ্ডলের চাপ যেটা আছে সেই চাপের সাথে পানির চাপ H ρg গুণ হয়। দেন এখানে কিন্তু আমাদেরকে তাপমাত্রার পরিবর্তনের কোনো কথা বা তাপমাত্রার কিছু ইঙ্গিত করেনি, ধরে নিব তাহলে এটা ধ্রুব তাপমাত্রায়। তাহলে আমরা জানি এখান থেকে দেখো P1 V1 ইকুয়াল টু P2 V2। অনেকে বলে স্যার উপরেগুলো P1 V1 ধরা যাবে না, সাধারণত যেখান থেকে নিয়ে আসবা উপর থেকে নিচে নিলে মানে মানে উপর থেকে যদি গভীরে নাও তাইলে হচ্ছে সেটা কি উপরের গুলা P1 V1 ধরবা, নিচের গুলা P2 V2 ধরবা। এখানে তো নিচ থেকে উপরে আসছে, তাহলে যেখান থেকে আসে বা যেখান থেকে নেওয়া হয় ওইটা হচ্ছে 1 ধরবা, এই জন্য এগুলোকে P1 V1 ধরছি, ঠিক আছে। আর মনে রাখবা তরলের অভ্যন্তরে উপরে সবসময় বায়ুমণ্ডলের চাপের সমান হবে চাপটা, আর নিচে হবে P প্লাস H ρg মানে বায়ুমণ্ডলের চাপ প্লাস কি H ρg। তাহলে এখানে আমি যদি P1 করি, P1 হচ্ছে P প্লাস H ρg, P এর মান পরে বসাবো আর কি 10⁵ এটা। V1টা হচ্ছে নিচে V, P2টা হচ্ছে P, P2টা আমরা এখানে P ধরছি, আর V2টা হচ্ছে 8V। দুই পাশ থেকে VV কাটা, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে P প্লাস H ρg আর এখানে হচ্ছে 8P, বা আমি দেখতে পাচ্ছি H ρg ইকুয়াল টু 7P। তাহলে সুতরাং H ইকুয়াল টু কি বলতো 7P ডিভাইড বাই ρg। 7P কত 10⁵, এই রো কত 1020 প্রশ্নে দেওয়া আছে, দেখো G 9.8। তাইলে আমাদের এখান থেকে ডিরেক্ট মিটার এককে এটা চলে আসার কথা, 7 × 10⁵। আচ্ছা, ভাগ হবে হচ্ছে 1020, আরও ভাগ হবে কত দিয়ে 9.8 দিয়ে, 81 নাকি 8 ওকে। এটা আমার উত্তর আসছে 70.028 মিটার। তাইলে ওই যে কত গভীর হতে বুদবুদটি ছেড়ে দেওয়া হয়েছিল 70.028 মিটার হতে। এবার বলছে উল্লেখ্য সাবমেরিনটির বহিঃপৃষ্ঠ সর্বোচ্চ এত চাপ সহ্য করতে পারে, ঠিক আছে। এই কথাটা দিয়ে কি বুঝেছি দেখি এরপরে প্রশ্নটা। উদ্দীপকের ডুবুরি দল মূল্যবান বস্তুর ওই স্থানে পৌঁছাতে পারবে কিনা, ঠিক আছে। দেখি ওই স্থানটা একটি বুদবুদ, একদম যাত্রাপথে সাবমেরিন থেকে একটি বুদবুদ ছেড়ে দিলে সমুদ্রপৃষ্ঠ থেকে আয়তন এত হয়, এই আয়তন এত গুণ হয়। আচ্ছা, যেখানে গেছে সর্বোচ্চ চাপ সহ্য করতে পারে এত দূর, অলরেডি যেই জায়গা থেকে বায়ু বুদবুদটা ছাড়ছে ওখানে তার চাপ কত দেখি, এর নিচে তো চলো যাইতেই হবে চাপ সর্বোচ্চ। আচ্ছা, এই চাপ সহ্য করতে পারে মানে এইটা হচ্ছে এই যে এতটুকু চাপ দিয়ে সে কত গভীরে যেতে পারবে সেটা আমরা বের করলে তো হয়ে যায়, তাই না। দুইভাবে করা যেতে পারে, এক দেখতে পারি
যে 70 যেহেতু বুদবুদটা 70-এ যাচ্ছে, তাহলে 70 থেকে ছাড়ছে, তাহলে 70 পর্যন্ত যাইতে পারছে কিনা, 70 পর্যন্ত যাইতে পারলে তাহলে বায়ু আমরা জানি, তাহলে ওই দুইভাবে করা যাবে। একটা হলো দেখো প্রথমে যদি আমি এখানে করি যে হলো 70 কত আসলো যেন এই 028 মিটার নিচে সাবমেরিনের উপর চাপ, সাবমেরিনের উপর চাপ কি হবে বলো তো? এই চাপটা হবে বায়ুমণ্ডলের চাপ 10⁵ প্লাস এইচ রো জি এই চাপটা, তাহলে 10⁵ এইচ হচ্ছে 70 কত 70 হচ্ছে হলো 028, রো হচ্ছে 1020, জি হচ্ছে 9.8। তাইলে এখান থেকে দেখি এই 70 ইন্টু হচ্ছে হলো 1020 ইন্টু হচ্ছে হলো 9.8 প্লাস হচ্ছে হলো 10⁵। আমি দেখতে পাচ্ছি এখানে চাপটা হচ্ছে হলো 8 ইন্টু 10⁵ প্যাসকেল। তার মানে যদি ও 70 গভীরে যায়, কিন্তু এটা তো 4 ইন্টু 10⁷ প্যাসকেল, তাহলে দুইটার মধ্যে এই আমাদের কি হচ্ছে সহ্য করতে পারবে বলে মনে হচ্ছে নাকি? ওহো, আমি এখানে এটাই চিন্তা করতেছি যে চলো গভীরতাটা আছে কিনা। এই যে এখানে একটা ডাটা দেওয়া আছে দেখো, সমুদ্রের এত গভীরে ডুবে থাকা, তাহলে এটা হচ্ছে হলো 5 কিলোমিটারের হবে। মানে আমরা হচ্ছে হলো যেখান থেকে বায়ু বুদবুদ উঠছে, আমি উপরের ডাটাটা না দেখার কারণে আমি করতেছিলাম কি বায়ু বুদবুদ যেখান থেকে উঠছে সেই ডাটাটা দিয়ে দেখতেছিলাম যে ওখানে যাইতে পারবে কিনা, এবং দেখতেছি ওখানে কিন্তু বায়ুমণ্ডলের চাপটা তুলনামূলক কম আছে, যেটা সহ্য করতে পারে তার চেয়ে কম আছে, তার মানে আসলে ওখানে যাইতে পারবে। কিন্তু কথা হচ্ছে ওরা বলছে 5 কিলোমিটারে, তো এটা আসলে এইচ রোজ, এটা এইচ হবে 5 কিলোমিটার, এটা দিয়ে দেখতে হবে 5 কিলোমিটার গভীরে ওর উপর চাপ কত, 5 কিলোমিটার গভীরে ওর উপর চাপ কত। তাইলে দেখি এটা 5 কিলোমিটার মানে 5000 মিটার, তাহলে এখান থেকে হচ্ছে হলো এই যে 5000 ইন্টু 1020 ইন্টু হচ্ছে 9.8, এটা প্লাস হচ্ছে হলো 10⁵। আমি দেখতে পাচ্ছি হলো এটা হচ্ছে হলো আমি এটা দেখতে পাচ্ছি 5.008 ইন্টু 10⁵ প্যাসকেল। দেখো 5 কিলোমিটার গভীরে ওই সাবমেরিনটার উপর মোট চাপ, বায়ুমণ্ডলের চাপ প্লাস হচ্ছে হলো কি পানির মোট চাপ 5 কিলোমিটারের জন্য এত, যেটা এত চাপ হচ্ছে ওই সাবমেরিনের উপর দিবে, কিন্তু সাবমেরিন তো সর্বোচ্চ সহ্য করতে পারে 4 ইন্টু 10⁻7। এই যে পি গ্রেটার দেন হচ্ছে হলো 4 ইন্টু 10⁷ প্যাসকেল হওয়ায় এই সাবমেরিনটা কি নিরাপদে পৌঁছাতে পারবে না, ওই সাবমেরিন হচ্ছে কি ধ্বংস হয়ে যাবে, চাপ তো এর চেয়ে বেশি সহ্য করতে পারবে না। কিন্তু 5000 কিলোমিটারে তো চাপ এত, কথা বুঝিও। এটার একটা বিকল্প করতে পারো তোমরা, বিকল্প কি স্যার? দেখতে পারো সর্বোচ্চ যদ্দূর চাপ সহ্য করতে পারে এই চাপটা দিয়ে সে কত গভীরতায় যায়। তার মানে হচ্ছে হলো এই যে পি ইকুয়াল টু আমরা যে বলতেছি 10⁵ প্লাস এইচ রো জি, এখানে আমরা সর্বোচ্চ চাপটা এই যে পি এর জায়গায় ও সর্বোচ্চ যদ্দূর সহ্য করতে পারে 4 ইন্টু 10⁵ 10⁵ প্লাস এইচ রো জি, এখান থেকে আমরা এইচটা বের করে দেখব সর্বোচ্চ চাপ যখন হচ্ছে ওই সাবমেরিনটার উপর কাজ করে সেই পর্যন্ত সে কত গভীরে পৌঁছায়, এখান থেকে এটাই করা যেতে পারে। 4 ইন্টু 10⁵ বিয়োগ হচ্ছে হলো 10⁵, ভাগ হচ্ছে হলো 9.8, ভাগ হচ্ছে হলো 1020। এটা দিয়ে আমি দেখতে পাচ্ছি হলো কত যাচ্ছে 3000 ভাগ হচ্ছে 1000, আমি মিটারে আসছো কিলোমিটারে নিয়ে যাই 3.99159 কিলোমিটার। তাইলে দেখো এটা মিটারে আসছে, প্রথমে আমি 1000 দ্বারা ভাগ করে ডিরেক্ট কিলোমিটার বসাইছি। দেখো সাবমেরিনটা সর্বোচ্চ যত চাপ সহ্য করতে পারে ওই পরিমাণ চাপ দিয়ে, মানে ওই পরিমাণ চাপ যতক্ষণে সাবমেরিনটার উপর কাজ করে ততক্ষণে সে হচ্ছে হলো এত কিলোমিটার গভীরে যেতে পারে। এরপরে হচ্ছে হলো কি এর চেয়ে বেশি চাপ সহ্য করতে পারবে না, তার মানে এই গভীরতায় যাওয়ার পর এরপর আস্তে সাবমেরিনটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সেটা তার উপর চাপ যেহেতু আর সহ্য করতে পারে না সেটা হচ্ছে হলো কি ক্ষতিগ্রস্ত হবে। তাইলে দুইভাবে সিদ্ধান্ত দেওয়া হতে পারে, বলতে পারো এভাবে যে হচ্ছে হলো 5 কিলোমিটার গভীরে সাবমেরিনটির উপর মোট চাপ, ক্রিয়ারত চাপ, এটা তরলের চাপ বায়ুমণ্ডলের চাপ দুটোটা মিলে যা হচ্ছিল সাবমেরিনের বহির্পৃষ্ঠের সহ্য ক্ষমতার বেশি, যার কারণে হচ্ছিল সাবমেরিনটা ওখানে নিরাপদে পৌঁছাতে পারবে না। অন্যভাবে বলতে গেলে সর্বোচ্চ যে পরিমাণ চাপ সহ্য করতে পারে 4 ইন্টু 10⁵ প্যাসকেল চাপ সহ্য করে, ওই চাপ যতক্ষণে ওই সাবমেরিনের উপর কাজ করে
ততক্ষণে সাবমেরিনটি 3.99 কিলোমিটার গভীর হয়ে যায়, যা 5 কিলোমিটার গভীরতার তুলনায় কম। তাই হচ্ছে হলো 5 কিলোমিটারে সে নিরাপদে পৌঁছাতে পারবে না, সে নিরাপদে পৌঁছাতে পারবে 3.99 কিলোমিটারে। এতটুকুই। এরপরে আসো পরের প্রশ্ন চলে যাই। এটা বলছে হচ্ছে হলো এসি চালু করার পূর্বে একটি আবদ্ধ ঘরে কোনো একদিন শুষ্ক শীতকাল বাধ্যতামূলক তাপমাত্রা এত। আচ্ছা, ঘরটিতে আরামদায়ক অবস্থায় তাপমাত্রা 24 ডিগ্রি সেন্টিগ্রেড ও আপেক্ষিক আর্দ্রতা 60 থাকা প্রয়োজন, 60%। 30 ডিগ্রিতে গ্লেসিয়ারের উৎপাদক এত, 24, 26, 28, 30-এ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে। এসি চালু করার পূর্বে ঘরটিতে শিশিরাঙ্ক, এসি চালু করার আগে শুষ্ক আর সিক্ত বাল্বের তাপমাত্রা দেওয়া আছে। থিটা দেওয়া আছে হচ্ছে কত, থিটা দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, থিটা 1, আর থিটা 2 দেওয়া আছে হচ্ছে কত, 28 ডিগ্রি সেন্টিগ্রেড। আর 30 ডিগ্রি মানে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত গ্লেসিয়ারের উৎপাদক জি দেওয়া আছে 1.65। তো আমরা জানি কি থিটা শিশিরাঙ্ক, থিটা ইকুয়াল টু থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। অনেকে করে কি, যারা জানে না আর কি, পড়াশোনা করছে কম, যারা বুঝে কম, তারা হচ্ছে থিটা 1 স্যার বায়ুর তাপমাত্রা বলছে, তাহলে থিটা 2 মানে শিশিরাঙ্ক না, থিটা 2 শিশিরাঙ্ক নয়। তাহলে এখানে হচ্ছে হলো এটা 30 বিয়োগ হচ্ছে হলো 1.65 বিয়োগ হচ্ছে হলো 30 বিয়োগ 28। এই এখান থেকে যদি আমি করি 30 বিয়োগ হচ্ছে হলো 2 ইন্টু 1.65, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 26.7 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের উত্তর শেষ। এসি চালু করার পূর্বে ঘরটাতে শিশিরাঙ্ক জাস্ট এত, কারণ ওখানে আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্র দিয়ে শুষ্ক বাল্বের এবং সিক্ত বাল্বের তাপমাত্রা দেওয়া ছিল। গ্লেসিয়ারের সমীকরণ দিয়ে করে ফেলছি, সোজা ছিল এটা। এরপর ঘতে বলছে এসি চালু করে ঘরটিতে জলীয় বাষ্পের কিরূপ পরিবর্তন, জলীয় বাষ্প চাপের কিরূপ পরিবর্তন করলে ঘরটি আরামদায়ক অবস্থায় আসবে। এইবার আসো, একটা জিনিস মনে রাখতে হবে, এখানে হচ্ছে হলো আরামদায়কের জন্য হচ্ছে হলো ওর আপেক্ষিক আর্দ্রতা কত হওয়া প্রয়োজন বলতো, 60% হওয়া প্রয়োজন ঘরটিতে। তো ওই ঘরের তাপমাত্রা কত, 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে শিশিরাঙ্ক হচ্ছে হলো আমাদের আপেক্ষিক আর্দ্রতা 60% থাকা প্রয়োজন। এর অর্থ হলো শিশিরাঙ্কে ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত দেখি। আরামদায়ক অবস্থায় তাপমাত্রা 24 ডিগ্রি, ঘরটিতে আরামদায়ক অবস্থায় তাপমাত্রা কত, 24 ডিগ্রি সেন্টিগ্রেড থাকা দরকার এবং আপেক্ষিক আর্দ্রতা 60 থাকা দরকার। তো এখন আমাদেরকে দেখো এসি চালু করে ঘরটিতে জলীয় বাষ্প চাপের কিরূপ পরিবর্তন করলে ঘরটি আরামদায়ক হবে, অর্থাৎ এমন ভাবে আমাকে হচ্ছে হলো জলীয় বাষ্পের পরিবর্তন করতে হবে যেন তাপমাত্রাটা কমে কোথায় চলে আসে বলতো, 24-এ চলে আসে, এবং হচ্ছে আপেক্ষিক আর্দ্রতাটা কত হয়, 60% হয়। এখানে দেখি 24, 26, আচ্ছা 24 যদি হচ্ছে হলো আপেক্ষিক আর্দ্রতা, দেখো আমরা জানি এখান থেকে যদি আর দিয়ে আর ইকুয়াল টু হচ্ছে হলো আপেক্ষিক আর্দ্রতা এই যে ছোট এফ ডিভাইড বাই বড় এফ ইন্টু 100%, এটা জানি আমরা হচ্ছে হলো এটা হচ্ছে আরামদায়ক অবস্থার জন্য, আরামদায়ক অবস্থায়, দেখো আরামদায়ক অবস্থায়, আচ্ছা আরামদায়ক অবস্থায় এটা, এই যে আরামদায়ক অবস্থায় আমাদের লাগবে হচ্ছে হলো বড় এফটা হবে বায়ুর তাপমাত্রা 24-এ, তাহলে 24-এ অলরেডি এই যে 24-এ চাপ দেওয়া আছে একটা, এইটা হচ্ছে 22.38, তাইলে আরটা হচ্ছে হলো হইতে হবে কত, 60%। আর আমাদের ইয়াটা হইতে হবে এই যে ছোট এফটা কথা বুঝিও, এই ছোট এফ ডিভাইড বাই বড় এফটা হইতে হবে কত, 22.38, ঠিক আছে 24-এ। তাইলে এখান থেকে ইন্টু 100%, আমরা এখান থেকে ছোট এফটা বের করে নিই, মানে হচ্ছে হলো আরামদায়ক অবস্থায় শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা কত হতে হবে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। এফ ইন্টু হচ্ছে হলো এখানে এই যে 22.23 ইন্টু হচ্ছে 0.6, আমাদের এটা হচ্ছে হলো 13.338 mmHg, সরি হ্যাঁ mmHg তো মনে হয় mmHg। আমাদের এটা হচ্ছে হলো ছোট এফ, এটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, কথা বুঝিও। এখন আমাদের জলীয় বাষ্পের কিরূপ পরিবর্তন করতে হবে জলীয় বাষ্পের চাপে, অলরেডি ঘরের মধ্যে এটা হচ্ছে আরামদায়কের পরে, আর আরামদায়ক করার পূর্বে দেখো পূর্বে শিশিরাঙ্কটা অলরেডি পাইছি আমরা, শিশিরাঙ্কে পূর্বে এই মানে জলীয় বাষ্পের চাপ, শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপটা কত দেখো,
ওই টাইমে তো 30 ডিগ্রি বায়ুর তাপমাত্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেডে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ছিল হচ্ছে যে 30, যেহেতু শুষ্ক বাল্বের তাপমাত্রা, তাহলে 30-এ হচ্ছিল এই যে দেওয়া আছে 30-এ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হচ্ছিল এই যে 31.83। এটা হচ্ছে 30-এ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। কিন্তু ওই জায়গায় খেয়াল করে 30-এ হচ্ছিল সম্পৃক্ত জলীয় বাষ্প, কিন্তু ওই তাপমাত্রাতে এই পরিমাণ জলীয় বাষ্পের চাপ ছিল না। ওই তাপমাত্রা দেখো আমরা জানি 30 ডিগ্রিতে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 30 ডিগ্রি তাপমাত্রায় বায়ুতে বাষ্পচাপ নর্মাল জলীয় বাষ্পচাপ ইকুয়াল টু হওয়ার কথা হচ্ছে হলো এই যে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো এই শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পটা হচ্ছে হলো 30-এর নর্মাল বায়ুচাপ, কথা বুঝিও। কিন্তু ওই নর্মাল বায়ুচাপ থেকে কোথায় 24-এ নামাই আনতে হবে না। তাহলে আমরা এখানে একটু হচ্ছে হলো কি এই জায়গায় একটু এই যে আমাদের কোথায় যেন এখানে আমরা এখন আরামদায়ক করার পূর্বে আমরা দেখবো হচ্ছে ছোট এফটা কত ছিল। আরামদায়ক করার পূর্বে ছোট এফ, আমাদের ছোট এফ দেখো, ছোট এফ ইকুয়াল টু কত হবে বলো তো? এফ ইকুয়াল টু হবে হচ্ছিল দুইটা এফ হচ্ছিল কত, এই শিশিরাঙ্কটা কত 26.7। এটা কার কার মাঝখানে? 26 আর 28-এর মাঝখানে, 26 আর 28। তাহলে এখানে তাপমাত্রা পার্থক্য কত? 2। তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পার্থক্যের জন্য চাপের পার্থক্য কত বলো তো? 26 আর 28-এর চাপের পার্থক্য। 26 আর 28-এর চাপের পার্থক্য হবে এই দুইটার পার্থক্য, খেয়াল করো। তাইলে দেখো 2 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য চাপের পার্থক্য এত, 1-এর জন্য কত, 0.7-এর জন্য কত, 0.7-এর জন্য যখন তুমি বাইর করবা খেয়াল করো, তখন 26-এরটার সাথে 0.7 যোগ করলেই কি তোমার কাজ কিন্তু হবে। কথা বোঝা গেছে? 0.7 যোগ করলেই তখন কিন্তু কি হয়ে যাবে, কি হয়ে যাবে মানে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বের করা যাবে। তাহলে এখন দেখো এই 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে চাপ বাড়ে, 26.7টা 26 আর 28-এর মাঝখানে, এই জন্য এই 2 ডিগ্রি পার্থক্য নিচ্ছি। এই 26 আর 28-এর পার্থক্য 2, চাপ বাড়ে কত 28.35 বিয়োগ হচ্ছে হলো 25.21। তাহলে সুতরাং 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে চাপ বাড়ে, এই 28.35 বিয়োগ হচ্ছে হলো 25.21 ডিভাইড বাই হচ্ছে হলো কি এই 2। তাহলে সুতরাং আমাদের দরকার হচ্ছে 0.7 ডিগ্রির জন্য, 0.7 ডিগ্রি তাপমাত্রার চাপ বাড়ে, তাহলে হচ্ছে হলো কত, এটা হচ্ছে হলো এই 28 এটা দেখি এটা ডিরেক্ট 28.35 আমি বিয়োগ করে ডিরেক্ট বসাই দিলেও হয়তো, লেন্দি হয়ে যাচ্ছে উল্টা। দেখো 0.7 এর জন্য, নিচে হচ্ছে 2 এর জন্য। তাহলে আমি যদি এটা হচ্ছে 28.35 বিয়োগ এই 25.21 করি ইন্টু হচ্ছে হলো 0.7 ভাগ হচ্ছে হলো 2, আমি দেখতে পাচ্ছি এটা এই 1.099 mmHg চাপ কি হয়েছে, বাড়ছে। তাইলে সুতরাং বলতো ছোট এফটা কত হবে? আমার দরকার ছোট এফটা হচ্ছে হলো এই যে এটা 26.7, তাহলে 26-এরটার সাথে যোগ করব। 26-এরটা কত? 26-এর হচ্ছে হলো এই যে 25, তাহলে 25.21 যোগ হচ্ছে হলো 1.099 প্লাস এই যে হচ্ছিল 25.21। তাইলে আমাদের এটা চলে আসলো কত 26.309 mmHg। এবার দেখি আমরা এই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা আমাদের ঠিক আছে কিনা এটা একটু মিলিয়ে নিতে হবে। এই জায়গায় হচ্ছে কি ভুল হইলে পরবর্তীতে আরো ভুল বেড়ে যাবে। এটা কোন বোর্ড হচ্ছিল? এটা হচ্ছিল রাজশাহী বোর্ড 24, রাজশাহী 24। এখানে আমাদেরকে এটা দেখো এই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এফ 13 এটা হচ্ছিল ইয়া অবস্থায়। আচ্ছা আমাদের লাগবে হচ্ছে হলো এটা হচ্ছিল কত আসছে 26.309, হ্যাঁ 26.309, এইটুকু ঠিক আছে, এইটুকু ঠিক আছে। এইবার আমাদের কাজ কিন্তু আরো আছে। স্যার কি কাজ আছে? আমি এটাকে ছোট করে নেই, তোমরা হচ্ছে হলো তোলা হয়েছে কিনা দেখো, এটা আমাদের ঠিক আছে। এখন আমাদের এইটুকু এই যে আমাদের আরামদায়ক করার পূর্বে এবং তোমরা প্রথমে এইটুকু করবে তারপর এইটুকু করবে, কেউ চাইলে আগে এটা করতে পারো পরে এটা করতে পারো, ব্যাপার না এটা। তো আমি দেখি এবার আমরা জানি বলতো এই যে বলছিলাম তোমাদের একটা কথা বলতেছিলাম 30 ডিগ্রি সেন্টিগ্রেডে, দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড এ বাষ্পচাপ ইকুয়াল টু হচ্ছিল শিশিরাঙ্ক তথা 26.7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি বলতো এই সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ।
জলীয় বাষ্পের চাপ। তার মানে 30 ডিগ্রি তাপমাত্রায় যেটা বর্তমানে জলীয় বাষ্প আছে সেটা ইকুয়াল টু হচ্ছে হলো কি, দেখো শিশিরাঙ্ক তথা 26.7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এটা। তাইলে সুতরাং আমাদের বলা যায়, সুতরাং 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ, উপস্থিত সম্পৃক্ত বলি নাই, উপস্থিত জলীয় বাষ্পের চাপ। অনেকে বলে স্যার 30-এর চাপ হবে, এটা না, এই যে 30-এর চাপ তো স্যার 31.83 হওয়ার কথা। ভাই এটা তো ছিল সম্পৃক্ত বাষ্প চাপ, কিন্তু ওই অবস্থায় চাপ কত আছে, ঠিক আছে, এটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এই যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ এটা হবে হচ্ছে হলো তাহলে কত, 26.309 mmHg। মানে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যেটা বায়ুর তাপমাত্রায়, ওইটা হচ্ছে হলো উপস্থিত জলীয় বাষ্পের চাপ। এখন আসো এইটা থেকে, এই তো আমাদের এখন তো মোটামুটি কাজ হয়ে গেছে। এখন হচ্ছে হলো এই যে দেখো জলীয় বাষ্পের চাপ, মানে তার মানে হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন আমাদের ইয়াটা ছিল, রুমের জলীয় বাষ্পের চাপ ছিল, তখন সেটা হচ্ছে এতটুকু হচ্ছিল কি, কথা বুঝিও, আমাদের এতটুকু করতে হইতো, সরি এতটুকু ছিল জলীয় বাষ্পের চাপটা। এখন আরামদায়ক করতে হইলে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা হইতে হবে এই যে এটা, এই যে এফ হইতে হবে 13.338 এটা হতে হবে, ঠিক আছে। তাইলে সুতরাং চাপ হ্রাস করতে হবে, এই চাপ এসি চালু করে চাপ হ্রাস করতে হবে, চাপ হ্রাস করতে হবে, কতটুকু করতে হবে হ্রাস বলো তো? এটা হচ্ছে হলো এসি চালু করার পূর্বে, এটা এসি চালু করার পরে এটা লাগবে আরামদায়ক করার জন্য। তাহলে 26.309 বিয়োগ হচ্ছে হলো 13.338, তাহলে 26 বিয়োগ হচ্ছে হলো 13.338। এটা আমি দেখতে পাচ্ছি হলো 12.971 mmHg চাপ হচ্ছে কি করতে হবে, হ্রাস করতে হবে, এই তো শেষ। অনেকে এই জায়গাটা ধরতে পারবে না, অনেকে যে এটা মানে এই লাইনটা না লিখেও এই এফটা বের করবে, এই আরামদায়ক করার পূর্বে ছোট এফ, আরামদায়ক করার পরে ছোট এফ, তো ওখান থেকে হচ্ছে বিয়োগ করে বাইর করলে উত্তর মিলবে। তবে জিনিসটা হচ্ছে মনে রাখতে হবে, আরামদায়ক করার পূর্বে বায়ুতে জলীয় বাষ্পের চাপ দরকার ছিল এত, বায়ুতে জলীয় বাষ্পের চাপ ছিল এত, আরামদায়ক করার পরে জলীয় বাষ্পের চাপ হচ্ছে এত। তুমি বলো স্যার এটা তো শিশিরাঙ্কে, আরামদায়ক করার পরে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যা, ওইটাই তোমার হচ্ছে হলো কি, ওই সময় হচ্ছে বায়ুর তাপমাত্রায় চাপ, তাই না? সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, বায়ুর তাপমাত্রায় শুধু উপস্থিত জলীয় বাষ্পের চাপ। তাহলে এইটাও হচ্ছে হলো এসি আরামদায়ক অবস্থায় হচ্ছে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, এটা হচ্ছে হলো কি আরামদায়ক অবস্থায় নয়, ওই অবস্থায় হচ্ছে হলো কি এই জলীয় বাষ্পের চাপ। এই দুই, তাহলে চাপ কতটুকু কমাতে হবে, কমাই এটাতে আনতে হবে, তাহলে 12.97 কমাতে হবে। একটু মিলাই দিব উত্তরটা, এটা মিলছে কিনা। 12 আমাদের হচ্ছে হলো চলে আসলো হচ্ছে হলো এই 12 কত আসছে, এটা 13.42 আসতেছে হচ্ছে হলো ছোট এফ, তাইলে হচ্ছে হলো 13.42, আমাদের 13 এটা আসছে। তাহলে এটা কেন, আমাদের কোথাও কি আমরা ভুল করছি কিনা? আপেক্ষিক আর্দ্রতা 60% থাকা প্রয়োজন, আপেক্ষিক আর্দ্রতা 60, আপেক্ষিক আর্দ্রতা 60 ধরে 22.38 দেখি, 66 ইন্টু 22.38, 13 ও কিরে ভাই 22.38, আমি বারবার কোথাও না কোথাও একটা ভুল করি, কিরে এইটুকু এরকম ছোট ছোট ভুল তো হওয়ার কথা না। মানে 22.38 বিয়োগ করলে এটা তো চলো কত, 13.428 আসতেছে, এটা 428 আসলে 13 এটা হচ্ছে 428 হবে, আর কিছুই না। তো এটা হচ্ছে হলো 26.309 বিয়োগ হচ্ছে হলো 13.428, এটা হচ্ছে হলো উত্তর সামান্য এদিক ওদিক আসছে। এই আগের একটা অঙ্ক সেম অবস্থা হয়েছে, 12.881, এই তো mmHg, ঠিক আছে, এতটুকুই উত্তর মিলছে, প্রসেসে কোনো ভুল নাই। জাস্ট এখানে স্যার মনে হচ্ছে 3.8 জায়গায় হয়তো কিছু একটা এদিক ওদিক ধরছিলাম আর কি, 3.8 জায়গায় একটু কম ধরছিলাম মনে হচ্ছে আমার কাছে, 3.8 জায়গায় মনে হয় 2.8 ধরছিলাম, অথবা শুধু 22 দিয়ে করছি, এরকম হইতে পারে। যাই হোক, এরপরের প্রবলেমে চলে যাই আমরা। এখানে বলছে চিত্রে 3 মোল গ্যাসের পিবি লেখচিত্র দেওয়া হয়েছে, দেখো 3 মোল, এখানে এবি অংশে টি স্থির, এবি অংশে কি টি স্থির, তার মানে সমষ্ণ প্রক্রিয়া, বয়েলের সূত্র মেনে চলবে। 1 atm মানে এত নিউটন পার মিনিট, বি বিন্দুতে গ্যাসটির আয়তন কত, এই যে বি বিন্দু, এখানে যেহেতু এটা হচ্ছে হলো এবি গ, এবি স্থির তাপমাত্রা হয়, স্থির তাপমাত্রায় হওয়ায় P1 V1 equal to P2 V2, তো P1 আমরা ধরবো এরগুলা, P2 V2 V2 এখানে, তো দেখো এটা হচ্ছে এটিএম এ হচ্ছে হলো P1 হচ্ছে হলো 4.8, V1 এখানে আয়তন কত, এই যে এটা 0.02,
P2 কত, P2 হচ্ছে দেওয়া আছে এই যে P2 এটা হচ্ছে 1.2, এই এখানে হচ্ছে ইনটু V2, এই যে এখানে আয়তনটা কত V2 এটা বের করতে হবে। সুতরাং V2 ইকুয়াল টু, অনেকে বলে স্যার আয়তনগুলো মিটার কি নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেলে নিতে হবে না, এই পাশেও আছে, এই পাশেও এটিএম এ রাখছি, এই পাশেও এটিএম রাখছি, কাটাকাটি গিয়ে অনুপাতে কি আসবে, সেম আসবে। উপরে নিচে বা হচ্ছে দুই পাশ সমীকরণের সমান চিহ্নের দুই পাশে যদি হচ্ছে ডিরেক্টলি থাকে তখন হচ্ছে একই এককে বসালেই হলো। তাহলে এটা হচ্ছে 4.8 ইন্টু হচ্ছে 0.02 ডিভাইড বাই হচ্ছে 1.2, তাহলে 4.8 ইন্টু হচ্ছে কত 0.02 ভাগ হচ্ছে 1.2, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 0.08 মিটার কিউব। এই তো এটা এখানে দেওয়াই আছে, এই আয়তনটা মিটার কিউবে, তাহলে এটা, তাহলে দেখো বি বিন্দুতে গ্যাসের আয়তন কত 0.08 মিটার কিউব। শেষ, সোজা না, সিম্পল, ভেরি ভেরি সিম্পল। এবার দেখো বি ও সি বিন্দুতে গ্যাসটির বেগ ভিন্ন হবে কিনা, বি আর সিতে, তাহলে বিতে আয়তন হচ্ছে এই যে এই বরাবর, বি এবং সি দুটোটাতে আয়তন হচ্ছে 0.08 মিটার কিউব, এবং সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে বি এবং সি, কিন্তু দুই অবস্থানের চাপগুলা কি ভিন্ন ভিন্ন। বেগ আমরা জানি CRMS ইকুয়াল টু √3RT/m, তো 3RT এর জায়গায় 3PV লেখা যাবে PV/m, m কে জিতে বসাতে হবে। তাহলে সুতরাং আমরা এখানে C1 দিচ্ছি কোন বিন্দুতে, এই বি বিন্দুতে, ধরো বি বিন্দুতে, সুতরাং বি বিন্দুতে এটা √3P1V1 ডিভাইড বাই m, m কি দেওয়া আছে এখানে 3 মোল গ্যাস বলছে, কয় মোল, 3 মোল, এটা তাইলে তো একটু ক্যাচাল হবে, গ্যাসটি ভিন্ন হবে কিনা, 3 মোল গ্যাস, কি গ্যাস সেটা তো বলে নাই, 3 মোল গ্যাসের এটা কি কোন গ্যাস সেটা বলে নাই, তাইলে হচ্ছে PV ইকুয়াল টু nRT দিয়ে হচ্ছে কি ভর বের করে নিব, 3 মোল গ্যাসের তো এখানে nRT, টি ও তো দেওয়া নাই, তাপমাত্রা স্থির সেটা কত সেটা বলা নাই তো, তাইলে P1V1 ডিভাইড বাই, এখানে গ্যাসের ভরটা কি দেওয়া ছিল কিনা একটু আমাদেরকে জানতে হবে, m দেওয়া না থাকলে তো একটু জানাই, 3 মোল কি গ্যাসের, এটা PV 3 মোল গ্যাস বলছে, 3 মোল কি গ্যাস, এটা কোন তাপ, এটা তিন মোল কোনো গ্যাসের নাম বলে দেয় নাই। আচ্ছা থাক, তাহলে হচ্ছে আমরা m যেহেতু ডিরেক্ট দেওয়া নাই তাহলে m তো বসাইতে পারবো না, তাহলে এখন আমরা হচ্ছে ভিন্ন হবে কি, এখন মান তো ডিরেক্ট এক্সাক্ট বের করা যাবে না, mটা দেওয়া থাকতো 3 মোলের, ওটাই সমস্যা না, 3 মোল তো টি দেওয়া থাকলে তাও নয় PV ইকুয়াল টু nRT দিয়ে বের করে নিতাম, কিন্তু এখানে বের করা যাচ্ছে না। আচ্ছা সি বিন্দুতে দেখি, সি বিন্দুতে হচ্ছে C2, এটা হচ্ছে √3P2V2, এভাবে আমরা এখন একটা কাজ করতে পারি, একটাকে আরেকটা দ্বারা ভাগ করে তুলনা করে বলতে পারি না যে কোনটা বড় কোনটা ছোট, ওইটাও বলা যাবে, ঠিক আছে। এখানে যেহেতু হচ্ছিল কোনোভাবে হচ্ছিল ভর বের করার বা ভর দেওয়া নাই, ভর বের করার সুযোগ নাই, তাহলে এখন আমি করি কি এই C1/C2, সুতরাং C1/C2 ইকুয়াল টু হচ্ছিল √3P1V1/m √3P2V2 হচ্ছিল m, তো আমি যদি এটাকে রুটের ভিতরে আনি 3P1V1/m ইন্টু হচ্ছে m ডিভাইড বাই 3P2V2, আচ্ছা mm কাটা 3 কাটা, তাহলে রুটের ভিতরে থাকতে, সুতরাং বা C1/C2 দেখি এরকম কিছু আসে কিনা, √P1V1 ডিভাইড বাই P2V2, আচ্ছা এখানে এবার মান বসাই, এই P1 কত, P1V1 দেখো নিচেও P উপরে P আছে, তাহলে একই এককে বসালেই হবে, P1 হচ্ছে এই যে 1.2, V1 হচ্ছে 0.08 যেহেতু এটা, আর P2 হচ্ছে এই 0.6 ইন্টু হচ্ছে কত এই 0.08, একই আয়তন দোনো জায়গায়, বিবি কাটা এটা দিয়ে ভাগ করলে 2 √2, আমরা দেখতে পাই, সুতরাং C1 ইকুয়াল টু √2C2, এটা থেকে বোঝা যাচ্ছে এই এটা √2 এর মান কত 1.41 এর মতো না, √2 তো 1.41 তাই না, 1.41, তাইলে C1 বড়, তাইলে ভিন্ন যেহেতু হচ্ছে এটা একটা এত গুণ, তাহলে হচ্ছে সমান না, তাহলে ভিন্ন হবে, অবশ্যই ভিন্ন হবে, আমার ধারণা এভাবে উত্তর করলেই হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে হচ্ছে এটা হচ্ছে একটা ঘনবস্তু টাইপের কয়েকটা বস্তু আছে দুইটা, একটার মধ্যে অক্সিজেন আছে আর একটা আছে হাইড্রোজেন আছে, 20 সেন্টিমিটার বাহুগুলা 16 গ্রাম এখানে ভর আছে, ওখানেও 16 গ্রাম ভর আছে, আচ্ছা ঘনক আকৃতির, আচ্ছা ঘনকের আয়তন কি হয়, এক বাহুর দৈর্ঘ্য কিউব, তাপমাত্রা স্থির রেখে পাত্রের বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে পরিবর্তিত চাপ নির্ণয় করো, পরিবর্তিত উভয় গ্যাসের চাপ এত, তাহলে চাপ এতটুকু ছিল,
এখন যদি হলো কি করি বলো তো, দৈর্ঘ্য আয়তন এই পিভি ইকুয়াল টু এনআরটি, টি তাপমাত্রা দেওয়া আছে কিনা, এই তাপমাত্রা স্থির রেখে তাপমাত্রা স্থির, তাহলে অর্ধেক করার পরিবর্তিত চাপ, তাপমাত্রা স্থির রাখা মানে হচ্ছে P1 V1 ইকুয়াল টু কি P2 V2, অর্ধেক করা হলো পরিবর্তিত চাপ মানে P2 বের করতে হবে, তাহলে P1 V1 ডিভাইড বাই হলো কি V2। তাহলে এখন আগে বলো এখানে এখানে এই P1 কত, P1 দেওয়া আছে 24 × 10⁵ নিউটন পার মিটার। দেখি এই চাপটা আমার কাছে একটু অস্বাভাবিক লাগতেছে, একটু তারপরে দেখে দিব 2.4 নাকি 24, এটা কোনটা, কোন বোর্ড যেন, এটা হলো 24, ঠিক আছে এটা 24। আমাদের টাইপার অনেক সময় ভুল তোলে, এই জন্য হচ্ছে চেক করে নিলাম আর কি। দেখো 24 × 10⁵ প্যাসকেল এটা। এবার V1 কত, এক বাহুর দৈর্ঘ্য কিউব, এক বাহুর দৈর্ঘ্য কত 20 সেন্টিমিটার মানে 0.2, এটাকে হোল কিউব করতে হবে। দেখো 0.2 এটাকে কিউব, এটা হলো 0.008, ঠিক আছে 008, দেখো ঠিক আছে এত মিটার কিউব। এবার আসো হলো V2, বলছে বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হইলে, তার মানে হচ্ছে বাহুগুলো অর্ধেক করলে L প্রাইম এটাকে কিউব হবে, L প্রাইম কত L/2 কিউব। এবার L কত 0.2 ডিভাইড বাই 2, এটা হলো কত কিউব, তার মানে 0.1 কিউব আর কি, অ্যাকচুয়ালি 0.1⁻3, তাহলে 0.001 এত মিটার কিউব, এইটুকু আয়তন। তাহলে এখন এই ডাটাগুলো এখানে বসাই দিলে কাজ শেষ, তেমন কঠিন কিছুই নাই। সুতরাং P2 ইকুয়াল টু P1 কত 24 × 10⁵ প্যাসকেল, এই V1 হলো 0.008 আর এটা হলো 0.001। তাহলে দেখি এই 24 ইন্টু হচ্ছে 10⁵ গুণ হলো 0.008 ভাগ হলো 0.001। আমি দেখতে পাচ্ছি এটা আমার হলো 19.2 × 10⁶ প্যাসকেল, ঠিক আছে 19.2 × 10⁶ প্যাসকেল, ঠিক আছে। এই তাহলে পরিবর্তিত চাপটা একটু দেখে উত্তরটা মিলাই দেই, এই 10 ওখানে দেওয়া আছে উত্তর 1.92 × 10⁷, আর আমরা হচ্ছে 19.2 × 10⁶, সেম পরিবর্তিত চাপ বের হয়ে গেল। উভয় পাত্রের প্রাথমিক অবস্থায় গ্যাসের CRMS বেগের মান সমান হবে কিনা, CRMS উভয় পাত্রে CRMS চাপ দেওয়া আছে উভয় পাত্রের। তো প্রথম পাত্রে দেখো, প্রথম পাত্রের আদি অবস্থায় কিন্তু এটা প্রাথমিক অবস্থায়, তাহলে প্রথম পাত্রের এই P1 কত 24 × 10⁻, এই যে আমি ভুল এটাই বলতেছিলাম, এটা 10⁻, এটা 10⁻, এটা 20⁻, না এটা বারবার তখনও আমার যেন অস্বাভাবিক মনে হয়েছিল, আমি ইগনোর করে গেলাম কেন, অস্বাভাবিক বলেও ইগনোর করে গেছি কেন, এই যেটা অস্বাভাবিক লাগতেছিল আমার চোখে, কিন্তু কথা হচ্ছে আমি ওই এটা দেখে আর পাওয়ার দেখে ইয়া করে ফেলছি, কিন্তু এই যে দেখছো এই যে এটা ঠিকই আছে, এই যা ভুল হয়েছে অস্বাভাবিক লাগছিল বলছিলাম না। দেখো এই যে 24 × 10⁻, কত 5, এই এটা P1 V1 কত একটু আগে বাইর করলাম 0.008 মিটার কিউব। তাহলে বলো CRMS কত হবে, যেহেতু প্রথম পাত্রের ইয়াটা হচ্ছে অক্সিজেন মানে 32, তাহলে CRMS হবে কত, এখান থেকে চাইলেই কিন্তু আমরা PV = nRT দিয়ে তাপমাত্রা বের করতে পারি, ওইটা দিয়েও করতে পারি। তো আমরা এটা CRMS = 3P1 V1/m এটা দিয়ে করি, √3 P1 কত 24 × 10⁵, চাইলে টেম্পারেচার PV = nRT থেকে এই সূত্রের মাধ্যমে PV = nRT এখান থেকে T বের করে নিলাম, আবার এখানে হচ্ছে কি PV = nRT বসায়া এই T বের করে নিলাম, এরপর হচ্ছে এখান থেকে CRMS = কি √3RT/m দিয়ে এটা দিয়েও করা যাবে, এখানেও CRMS = কি √3RT/m দিয়ে করা যাবে, বড় হাতের m অবশ্যই কেজি এককে বসাতে হয়, T কেলভিন এককে, আর এর মান 8.31। এখানেও ঠিক আমরা এখান থেকেই করতে পারি, m = হচ্ছে কত, এই অক্সিজেন তো 32 × 10⁻3, এই আমাদের এখান থেকে যদি আমরা করি তাও হবে 3 × 24 × 10⁻, কত 5, 3PV তো করি নাই 0.008 এটা ইন্টু হচ্ছে হলো 0.008 ভাগ হচ্ছে হলো 32 × 10⁻, কত 3। আমি এটা দেখতে পেলাম, আমার কাছে এটা আছে CRMS
8 × 10⁶ মিটার পার সেকেন্ড আসতেছে। আচ্ছা, এটা প্রথম গ্যাসের। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে এটা তো হাইড্রোজেন গ্যাস 2 গ্রাম, ঠিক আছে, আণবিক ভর, কিন্তু ওর আয়তনটা লাগবে আগে। আয়তনটা কত? V2টা এক বাহুর দৈর্ঘ্য, এক বাহু কত? 20। ও যেহেতু দুটোটাই 20, তাহলে 0.2, এটা একই আয়তন হবে 0.08008 মিটার কিউব। তাহলে আমাদের এটার ক্ষেত্রে হচ্ছিল CRMS এটা 2, এটা CRMS 1 দিচ্ছি। CRMS 2 = √3P2V2, যেহেতু P দুজনের সেম, তাহলে এটাই হচ্ছিল P2। দেখো উভয় পাত্রের গ্যাসের চাপ এটা M, এইবার আসো M2 এটা, আর এটা M1 দিতে পারো। তো এখানে আমরা যদি করি 3 × 24 × 10⁵ V2 হচ্ছিল 0.008, আর এটা হচ্ছিল 2 × 10⁻3। তাহলে এটার পার্থক্য হচ্ছিল 3 × 10⁵ 5 × 24 × 0.008 ভাগ হচ্ছে হলো 2 × 10⁻3। আমি দেখতে পাচ্ছি এটা আসছে হচ্ছিল আমার 28.8 × 10⁶ মিটার পার সেকেন্ড। এই দুইটার মধ্যে হচ্ছে হলো কি সমান হয় নাই বেগের মান, একটা 1.8 আর একটা হচ্ছে 28। একটু উত্তরটা মিলাই দিব। একটা হচ্ছে মিটার পার সেকেন্ডে, একটা 1341। কিরে ভাই, এগুলো স্যার কি রুট করি নাই? রুট করলেও তো এরকম কিছু আসার কথা নাকি? রুট করি দেখি এটা। ও আচ্ছা, হ্যাঁ, √1.8 × 10, দেখো √10⁻, 1.8 × 10⁻, দেখি 6, এটাকে রুট করলে, হ্যাঁ, এই যে রুট করি নি এখানে হচ্ছে এটা ডিরেক্ট আসে না, এটা রুট হবে তো, এখনো রুট করা হয়নি, এই জন্য উত্তরটা মিলে নেই। 1341.65 মিটার পার সেকেন্ড, এই যে রুট করতে হবে। এখানে রুট না করলে হবে না, এখানে করলেও রুট করতেই তো হতো। এই যে 28 × 28.8 × 10⁶, √28.8 × 10⁶। এটা করলে আমি দেখতে পাচ্ছিল এটা 5366.56 মিটার পার সেকেন্ড। এবার ঠিক আছে, তুমি এভাবেও করতে পারো, আবার এভাবেও করতে পারবা। এটা দিয়ে আমি তোমাদের জন্য হিন্টস রেখে দিলাম, তোরা করে দেখতে পারো তোমরা। এরপরে আমাদের প্রবলেমে চলে যাই আমরা। A ও B দুইটি সিলিন্ডারে যথাক্রমে 5 গ্রাম ভরের N2O2 আছে। দোনো গ্যাস সিলিন্ডারেই 5 গ্রাম করে আছে। সিলিন্ডারের আয়তন 8 লিটার। A সিলিন্ডারে গ্যাসের চাপ এত, B সিলিন্ডারে গ্যাস, দুইটার চাপ আলাদা আলাদা। B সিলিন্ডারের তাপমাত্রা কত? তাহলে B সিলিন্ডারে কি দেওয়া আছে? B সিলিন্ডারে M হচ্ছিল অক্সিজেন 32 গ্রাম, তারপর হচ্ছিল এই ছোট W বা ছোট M হচ্ছিল 5 গ্রাম। আর B সিলিন্ডারের চাপ কত? এই 5 × 10⁻, মানে 5 × 10⁻, কত? 5 প্যাসকেল। এগুলো দেওয়া আছে। ভি কি দেওয়া আছে? উভয় সিলিন্ডারের আয়তন 8 লিটার, তাহলে ভিও দেওয়া আছে 8 লিটার। 8 লিটার মানে আমরা এটাকে কাজ করব 8 × 10⁻³ মিটার কিউবে নিয়ে যাব লিটার থেকে। আমরা জানি 1 লিটার = 1 × 10⁻³ মিটার কিউব। তাহলে এখান থেকে আমরা জানি PV = কি? W/M/RT। তাহলে সুতরাং T = PVM/WR। এটাই হচ্ছে হলো কি আমার এখানকার সূত্র। তাহলে P কত? P হচ্ছে হলো 5 × 10⁵। V কত? V হচ্ছে হলো 8 × 10⁻³। এই M কত? 32। নিচে আমরা Wটাকেও গ্রামে বসাবো, তাহলে 5 × 8.31। দেখি এবার হচ্ছে 5 × 10⁵ গুণ 8 × 10⁻³ ইন্টু 32 ভাগ হচ্ছে হলো 5, আরও ভাগ হচ্ছে 8.31 দিয়ে। এটা আমি দেখতে পাচ্ছি আমার আসতেছে হচ্ছে হলো 3080.62 কেলভিন। 3080.62 কেলভিন। এটা উত্তরটা একবার মিলে নিব। হ্যাঁ, 3080.6, কোথায় এটা, কত বোর্ড যেন 3080 আসে, এত বেশি আসার কথা, আসছে কিনা দেখো তো। হ্যাঁ, 3080.63, ঠিক আছে, 62। আমাদের 62 আসছে, ওদের 63 আসছে। এটার থেকে 273 বিয়োগ করলে ডিগ্রি সেন্টিগ্রেড নেওয়া সম্ভব। 273.16 বিয়োগ করে দিবা, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড চলে। উভয় সিলিন্ডারে গ্যাসের গতিশক্তি একই হবে কিনা? গ্যাসের গতিশক্তি আমি বলবো সবসময় হচ্ছিল, এই আমাদের বইগুলোতে কোনো কোনো বইয়ে হচ্ছিল এগুলা কি দিয়ে করছে, এই শুধুমাত্র 3/2 nRT দিয়ে করে ফেলছে। তবে আমি সাজেস্ট করব তোমাকে, এই তুমি এখানে স্বাধীনতার মাত্রা বিবেচনা করে করো।
তো না কেউ আবার চাইলে স্বাধীনতার মাত্রা বিবেচনা না করেও করতে পারো, ঠিক আছে। তো তুমি দুইভাবে করতে পারো। এক, স্বাধীনতার মাত্রা বিবেচনা, দেখো তুমি এটা আমি ডাবল করে দিতেও অনেক সময় সাজেশন দেই যে হচ্ছে স্টুডেন্টদেরকে স্বাধীনতার মাত্রা বিবেচনা না করে একবার করো, স্বাধীনতার মাত্রা বিবেচনা করে করো একবার। এখানে সিদ্ধান্ত কিন্তু একই হবে না, এটা সিদ্ধান্ত আসবে, কিন্তু দুটোটাই হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন দুটোটাই দ্বিপরমাণু, যার কারণে স্বাধীনতার মাত্রা 5 হবে। 3/2 এনআরটি 3/2 এনআরটি দিয়ে করলে একই রকমই মানে সিদ্ধান্ত সঠিক হবে, কিন্তু স্বাধীনতার মাত্রা বিবেচনা না করে তুমি প্রথমে হচ্ছে হলো কি এই O2 এরটা N2 এরটা বের করে, N2 এর গতিশক্তি, N2 এর গতিশক্তি দেখো EK1, এটা হচ্ছে হলো 3/2 nRT, n মানে হচ্ছে W/m/RT। তো তাপমাত্রা তো আমরা বের করলাম দ্বিতীয় সিলিন্ডারেরটা, ঠিক আছে। এটা দিয়ে তুমি করতে পারো, কথা বুঝিও কিন্তু। তো এটা দিয়ে করলে তোমার হচ্ছে হলো 3/2, এই যে nRTর জায়গায় তুমি চাইলে কিন্তু এটা হচ্ছে হলো কি এই ইয়া করতে পারো, এই PV, আচ্ছা দুটোটা গ্যাসের সিলিন্ডার PV দিয়েও তো করা যায়, এই যে PV P1 V1 3/2 P মানে nRTর জায়গায় হচ্ছে হলো কি P1 V1 ডাইরেক্ট বসাইতে পারো। তো 3/2 P1 কত 4 × 10⁵ V1 কত 8 লিটার 8 × 10⁻3, তাইলেই তো এখান থেকে এত জুল চলে আসবে। তাহলে O2 এর ক্ষেত্রে হ্যাঁ O2 এর ক্ষেত্রে এই O2 এর ক্ষেত্রে EK2 এই 3/2 P2 V2, ঠিক আছে। এখানে তুমি হচ্ছে 3/2 P2 কত P2 V2 দুইটার সিলিন্ডারে 8 × 10⁻3 আর P2 হচ্ছে হলো কত এই 5 × 10⁵। এই এখান থেকে তুমি এত জুল, এবং সিদ্ধান্ত এখানে শেষ হয়ে যেতে পারে। তবে আমি এটা কিন্তু সঠিক নয়, স্বাধীনতা মাত্রা বিবেচনা করেই করাটা, এখানে যে জুলগুলো আসবে এগুলো প্রকৃত না। তো আমরা স্বাধীনতার মাত্রা বিবেচনা না করে একবার করব, স্বাধীনতার মাত্রা বিবেচনা করে একবার, স্বাধীনতার মাত্রা বিবেচনা করে। আমি বলবো তুমি যদি দুইটা করতে না চাও, রাইট, দুইটা একটা উত্তরের মধ্যে দুইটা করাটা অনেক স্যার পছন্দ করবেন না, সেক্ষেত্রে তুমি হচ্ছে কি স্বাধীনতার মাত্রা বিবেচনা করে এটা করে দাও, বিবেচনা করে তাহলে EK1 মানে কার N2 এরটা, N2 এর EK1 F/2 nRT, ঠিক আছে। তো এই F/2 nRT জায়গায় হচ্ছে PV হবে, তাহলে এটা হবে nRT1, তো N1 RT1, তাহলে P1 V1, তাহলে F কত দ্বিপরমাণু গ্যাসের কাছে 5/2 P1 V1, তাহলে 5/2 P1 কত এই P1 যা 4 × 10⁵, V1 কত 8 × 10⁻3, তাহলে এখান থেকে এত জুল চলে আসবে। আর O2 এর ক্ষেত্রে ঠিক সেম, O2 এর স্বাধীনতার মাত্রা 2, O2 এর ক্ষেত্রে EK2 হচ্ছে F/2 P2 V2, তাহলে F হচ্ছে 5/2, P2 হচ্ছে কত 5 × 10⁵, আর V2 হচ্ছে কত 8 × 10⁻3, এখান থেকেও একটা এত জুল চলে আসবে। তবে এক্ষেত্রেও যেটার গতিশক্তি বেশি আসবে, এখানেও কিন্তু গতিশক্তি বেশি আসবে, দুটোটা দ্বিপরমাণু হওয়ার কারণে। কিন্তু বহু পরমাণু গেলে তখন কিন্তু এভাবে উত্তরটা একরকম আসবে, এভাবে দুটোটা উত্তর আবার আরেক রকম, মানে সিদ্ধান্ত আরেক রকম আসতে পারে, এই জায়গায় গ্যাঞ্জাম লাগতে পারে। এই জন্য আমি বলবো একবার স্বাধীনতার মাত্রা বিবেচনা না করে একবার স্বাধীনতার মাত্রা বিবেচনা করে দুটোটা করে দাও, ঠিক আছে। আর কেউ যদি বলে যে আমি এই পার্টটা করবো না, তাহলে শুধু এই পার্টটা করবে, স্বাধীনতার মাত্রা বিবেচনা করে করবা। এরপরে আসো, এখানে কি বলছে, প্রশ্নে কি চেয়েছিল গ্যাসের গতিশক্তি একই হবে কিনা, তো সিদ্ধান্ত দিবে একই হবে কিনা। এবার আসো, এখানে বলছে কোনো একদিন কুয়াকাটা একটি আর্দ্রতা মাপক যন্ত্রে আর্দ্র শুষ্ক বা থার্মোমিটার, আচ্ছা ভিডিও রেকর্ড হচ্ছে কিনা একটু দেখে নিই। অলরেডি 1 ঘন্টার উপরে হয়েছে, এই ভিডিওটা অনেক লেন্দি হচ্ছে না। দেখো, কোনো একদিন কুয়াকাটা একটি আর্দ্রতা মাপক যন্ত্রে আর্দ্র শুষ্ক বা থার্মোমিটারের পাঠ পাওয়া গেল যথাক্রমে এত এত। এই আর্দ্র, আচ্ছা এই যে এটা শুষ্কটা, এটা হচ্ছে বায়ুর তাপমাত্রা, এটা হচ্ছে হলো কি আর্দ্র বাল্বের তাপমাত্রা। এখানে আপেক্ষিক আর্দ্রতা 70%, এর কাছাকাছি হলেই বৃষ্টিপাত শুরু হয়। আচ্ছা 20, 22, 24, 28 এই সম্পৃক্ত বাষ্পচাপে এগুলা দেওয়া আছে। ওই দিন শিশিরাঙ্ক কত ছিল, খুবই সোজা, θ হচ্ছে θ1 - g × θ1 - θ2 এরকম। এখন গ্লেসিয়ার উৎপাদক ওই যে আছে, বায়ুর তাপমাত্রা 28 গ্লেসিয়ার উৎপাদক 1.6, তাহলে হচ্ছে এটা কত 28, তোমরা সবাই খাটাস দেখো 1.67, এটা হচ্ছে 28 বিয়োগ হচ্ছে কি এই θ2 হচ্ছে 25, 28 বিয়োগ হচ্ছে কত, একবারে ডিরেক্ট করে ফেলতে পারি আমরা। দেখো এইটা হচ্ছে 3 × 1.67 বিয়োগ হচ্ছে 28,
এটা হচ্ছে 22.99, 22 কি বলতো 99 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে ওইখানকার শিশিরাঙ্ক, ওই দিন শিশিরাঙ্ক এটা ছিল 22.99, খুব সোজা ছিল। এরপর বলছে উক্ত দিয়ে কুয়াকাটা বৃষ্টিপাতের সম্ভাবনা কত। ওই একটা হিন্টস দেওয়া আছে, আপেক্ষিক আর্দ্রতা 70-এর কাছাকাছি। এখন 70-এর কাছাকাছি কিনা সেটাই দেখতে হবে। তো 28-এর কিন্তু আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা, দেখো আমরা জানি এটা সোজা অলরেডি আমরা করছি, এই আর ইকুয়াল টু কি ছোট এফ বাই বড় এফ ইন্টু কি 100%। ওকে, এখানে আমাদের বড় এফ, এখানে কিন্তু বড় এফ দেওয়া আছে। বড় এফটা হচ্ছে বায়ুর তাপমাত্রা, আমরা জানি বায়ুর তাপমাত্রা হচ্ছে 28, 28 এর চলো চাপ দেওয়া আছে চলো কত, একদম লাস্টেরটা এই যেটা 28.35 ইন্টু 10⁻³ মিটার ইঞ্চি। আচ্ছা, আমাদের ছোট এফটা লাগবে, এই জন্য ছোট এফটা বের করার জন্য ছোট এফটা আছে হচ্ছে ছোট এফ কত, শিশিরাঙ্ক বাইর করলাম না একটু আগে, এই যে ছোট এফ হবে এই তাপমাত্রায় চাপ 22.99। এখন 22.99 কোন দুইটা তাপমাত্রার মধ্যে আছে, 22 আর 24-এর মধ্যে আছে। তো 22 আর 24-এর পার্থক্য নিয়ে আমি যদি 0.99 ডিগ্রি তাপমাত্রা বাড়লে চাপ কদ্দুর বাড়ে জানতে পারি, সেটা আমি 22-এর চাপের সাথে যোগ করে দিলে 22.99 এর চাপ পেয়ে যাব। তাইলে এখানে আমি এটাকে একটু হালকা ছোট করে নিই। দেখো এখানে এখন দিয়ে আমি এই তাপমাত্রা বৃদ্ধি ধরো হচ্ছিল 22 থেকে কত হয়েছে, ধরে নিচ্ছে 22 থেকে 24 হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি দেখো তাপমাত্রা বৃদ্ধি হচ্ছিল 24 বিয়োগ 22 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু হচ্ছিল 2 ডিগ্রি, এই 24 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে চাপ বৃদ্ধি কতদূর পাইছে, চাপ বৃদ্ধি দেখো স্যাররা এই যে 22 থেকে 24 হয়েছে, 22 থেকে 24 হওয়ার কারণে এই যে 22 থেকে 24 হওয়ার মানে হচ্ছে এটা থেকে এটা হয়েছে, তাহলে 22.38 ইন্টু 10⁻³ বিয়োগ হচ্ছে 19.83 ইন্টু 10⁻³ তাইলে 22.38 বিয়োগ হচ্ছে 19.83। আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2.55 ইন্টু 10⁻³ মিটার ইঞ্চি। এই পরিমাণ চাপ বাড়ছে হচ্ছে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়ার জন্য। এখন আমাদের ছোট একটা লাগবে হচ্ছে 22.99, তো নাকি 22.99। তো 22-এরটার সাথে আমরা 0.99-এরটা যোগ করবো, তাহলে এখন 0.99 এর জন্য কদ্দূর বাড়ে সেটা বের করতে হবে। এখন দেখো 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে চাপ বাড়ে কতটুকু, এই যে এখানে বাইর করলাম তো 2.55 ইন্টু 10⁻³ মিটার ইঞ্চি, অবশ্যই মিটার ইঞ্চি দেখা যাচ্ছে তো, এই পার্টটুকু দেখা যাচ্ছে কিনা তোমরা ভিডিওতে একটু দেখে নিও, দেখা যাচ্ছে। সুতরাং কত 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে হচ্ছে 2.55 ইন্টু 10⁻³ ডিভাইড বাই হচ্ছে কি 2। সুতরাং এই আমাদের জন্য 0.99 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে এটা আমরা চাপটা কত 2.55 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে 0.99 ডিভাইড বাই হচ্ছে 2, এইটা হচ্ছে 2.55 ইন্টু 10⁻³ গুণ হচ্ছে 0.99 ভাগ হচ্ছে 2। আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 1.26225 ইন্টু 10⁻³ এত মিটার ইঞ্চি, এতটুকু চাপ বাড়ছে। তাহলে সুতরাং ছোট এফটা কত হবে, ছোট এফটা হবে হচ্ছে এই যে ওই 22-এরটার সাথে 22-এর যেই চাপ আছে, এই যে 22-এর চাপ হচ্ছে 19 দেখো 19.83 ইন্টু 10⁻³ এটার সাথে যোগ হবে হচ্ছে 1.26225 ইন্টু 10⁻³, তাহলে প্লাস হচ্ছে 19.83 ইন্টু 10⁻³। আমি দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে 21.09225 ইন্টু 10⁻³ মিটার ইঞ্চি। এখন এগুলা বের হয়ে গেলে এবার আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে আরেকটু ছোট করে নিয়ে এই জায়গায় হচ্ছে আর বের করবো শুধু। এখন আমরা আমাদের এই কাজে এই যে এই সূত্রের মধ্যে আর বসাই দেবো, আর বাইর করে ফেলবো। সুতরাং আর ইকুয়াল টু কি হবে, ছোট এফ কত 21.09225 ইন্টু 10⁻³ আর বড় এফ কত এই যে 28.35 ইন্টু 10⁻³ ভাগ হচ্ছে তাহলে 28.35 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে 100%। আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 74.4% আসতেছে।
যা 70%-এর তুলনায় কি বেশি। তো ওখানে বলেই আছে 70%-এর কাছাকাছি হলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বৃষ্টিপাত শুরু হয়, তাহলে অবশ্যই ওই জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরের প্রবলেমে চলে যাই। একটি গ্যাসপূর্ণ বেলুনকে এই হ্রদের তলদেশে 50 মিটার গভীরতায় নিয়ে যাওয়ায় আয়তন 2 লিটার ধারণ করে। হ্রদের তলদেশে বেলুনের আরও 1 লিটার গ্যাস প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। বেলুনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 8 লিটার, এই বায়ুমণ্ডলের চাপ এত, পানির ঘনত্ব এত। এই আচ্ছা, আমাদের প্রথমে হচ্ছে গতে বলছে পানির উপরিতলে প্রাথমিক আয়তন কত। তো প্রাথমিক উপরে দেখো, উপর থেকে নিচে নিয়ে গেছে প্রথম ক্ষেত্রটাতে। তুমি চিন্তা করো, প্রথম ক্ষেত্রটাতে উপর থেকে নিয়ে গেছে, তাহলে P1টা কত? P আমরা জানি উপরে হচ্ছে বায়ুমণ্ডলের চাপের সমান, ঠিক আছে, এই যেখানে দেওয়া আছে বায়ুমণ্ডলের চাপ এত প্যাসকেল। আর V1টা তাহলে কত? V আমরা জানি না কত, ভিটা এটা V কিন্তু এটা হচ্ছে আমরা V1টা জানি না, এটাই বের করতে হবে কিন্তু আমাদেরকে। আর এখানে নিচে নিয়ে যাওয়ার পর আমরা জানি এটা P2টা হবে P প্লাস কি H রো জি, পানির ঘনত্ব দেওয়া আছে এবং বলছে 50 মিটার গভীরে নিয়ে গেছে, P প্লাস H রো জি, এটা আমরা জানি তরলের গভীরে নিলে মোট চাপ এটা। V2টা ওরা বলেই দিছে 2 লিটার আয়তন দখল করে, তাহলে কয় লিটার? 2 লিটার। তো আমরা জানি, দেখো এই যে আমরা জানি P1 V1 ইকুয়াল টু কি বলতো? P2 V2। এখানে দেখো আমাদের V1 বের করতে হবে, তাহলে বা V1 ইকুয়াল টু P2 V2 ডিভাইড বাই হচ্ছে কি এই P1। যেহেতু উপরে নিচে হচ্ছে কি এই P গুলা একই এককে রাখতে হবে, V গুলা তাহলে একই এককে পাওয়া যাবে। V মিটার কিউবে নেওয়ার কোনো প্রয়োজন নাই, সমস্যা নেই। P2 কত হবে? এই যেটা P2 হচ্ছে P প্লাস কি H রো জি, আর V2 হচ্ছে কত? 2 লিটার। নিচে হচ্ছে P1 কত? শুধু P। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে হচ্ছে কি করতে পারি বলতো? এই যদি আমি হিসাব করি, H হচ্ছে 50, H রো হচ্ছে 1000, G হচ্ছে 9.8, প্লাস হচ্ছে 10 টু দি পাওয়ার 5, ভাগ হচ্ছে 10 টু দি পাওয়ার 5, গুণ হচ্ছে 2। আমি দেখতে পাচ্ছি এটা আয়তন 11.8 লিটার আসছে আমার। পানির উপরিতলে বেলুনটার প্রাথমিক আয়তন কত ছিল? 11.8 লিটার। উত্তরটা তারপর একবার মিলাই দিব। এটা কোন বোর্ডে যেন? হ্রদের তলদেশে 24, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড, তাই না? এটা হচ্ছে 11.8, ঠিক আছে, 11.8 এটা ঠিক আছে। এরপর এটা সোজা ছিল, এটা অত কঠিন ছিল না। বলছে হ্রদের তলদেশ থেকে বেলুনটি পানির উপরিতলে অক্ষত অবস্থায় পৌঁছাবে কিনা। তাই এবার হ্রদের তলদেশ থেকে যখন ছেড়ে দিচ্ছে, তো হ্রদের তলদেশ থেকে যখন ছেড়ে দিচ্ছে, তাহলে এখানে V1 এখানে P1, আর এই তলদেশটা হচ্ছে কত? 50 মিটার গভীর, তাহলে এখানে হচ্ছে P প্লাস কি H রো জি, এটা আমার জানা আছে। আর V1টা ওর আয়তন হয়েছিল 2 লিটার গ্রহণ করছে, আর ওর মধ্যে এই 1 লিটার গ্যাস প্রবেশ করাইছে, তাহলে এটা মোট হবে 3 লিটার। V2টা আমরা জানি না, উপরে আসবে তো নিচ থেকে আসবে, এবার নিচের গুলো এই জন্য 1 ধরতেছি, উপরে গুলো 2 ধরতেছি। আর P2টা কত হবে? বায়ুমণ্ডলের চাপের সমান 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। বলো ঠিক আছে কিনা? তাপমাত্রার কোনো কথা না বললে আমরা তাপমাত্রা স্থির ধরে নিব, বয়েলের সূত্র অ্যাপ্লাই করে দিব। আমরা জানি P1 V1 ইকুয়াল টু কি P2 V2। আমাদেরকে বের করতে হবে V2টা বের করে দেখতে হবে। সেই V2টা হচ্ছে কি এই যে ওর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে কম না বেশি। V2 হবে এখানে কত? দেখো P1 V1 বাই হচ্ছে কি P2। দেখো P1 কত? এই যে নিচে P প্লাস H রো জি, আর V1 কত? 3। V1 কত? এখানে 3। আর P2 কত? তাও P। এবার আসো আমরা একবারে ডিরেক্ট করে ফেলবো এই আগেটার মতোই। H রো জি 50 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 1000, এখানে যোগ হচ্ছে 10 টু দি পাওয়ার 5, ভাগ হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ইন্টু হচ্ছে 3। আমি দেখতে পাচ্ছি এটা 17.7 লিটার আসছে। ওর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 8 লিটার, কিন্তু ওই নিচ থেকে যদি ও উপরে আসে, ওর আয়তন হয় 17.7 লিটার, যেটা আসলে সম্ভব না। তার মানে হচ্ছে কি অক্ষত অবস্থায় পৌঁছাবে না। উত্তরটা তারপর একবার মিলাই দিব। এটা কত আসবে? কত আমাদের আসছে হচ্ছে 17.7, ঠিক আছে, 17.7। খাপের খাপ মঞ্চুর বাপ, মিলে গেছে। এবার আসো স্যাররা, এখানে একটা প্রশ্ন আছে, কোন নির্দিষ্ট দিনে একটি বদ্ধ ঘরের ভেতরে এখানে একটু কিছু একটা কাহিনী আছে। এখানে একটি রক্ষিত একটি হাইগ্রোমিটারে শুষ্ক আর্দ্র বাল্বের তাপমাত্রা যথাক্রমে, বাদ দেবে, এটা কিছুই নাই হয়তো। তো যথাক্রমে এত একই সময়ে ঘরের বাইরের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আপেক্ষিক আর্দ্রতা 70%, 14, 16, 18 তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে। এগুলো হচ্ছে ভুলে উঠছে মনে হয়, টাইপার ভুল করছে। দেখো
এখানে হচ্ছে আমার তেমন কোনো ঝামেলা আমি দেখতেছি না। ঘরের ভেতরে শিশিরাঙ্ক থিটা ইকুয়াল টু থিটা 1, হাইগ্রোমিটারে এগুলো দেওয়া থাকলে জি ইন্টু হচ্ছে থিটা 1 মাইনাস কি থিটা 2, এটা লাগবে। থিটা 1 কত, এই যে শুষ্ক বলবের তাপমাত্রা। আচ্ছা, আগের কোনো অঙ্কের মধ্যে এরকম কি ঝামেলা করছি? একটা অঙ্কের মধ্যে ইয়া ছিল যে আগেরটা শুষ্ক ছিল, ও চাটাই, সেটা ঠিক করছি মানে আগে সিক্ত ছিল পরে শুষ্ক ছিল। দেখো এখানে এটা হচ্ছিল কত 25 বিয়োগ হচ্ছিল গ্লেসিয়ার 25-এর, গ্লেসিয়ার উৎপাদক দেওয়া আছে 1.7, তাহলে 25 বিয়োগ হচ্ছিল 20, তাহলে আমি এটা দেখতে পাচ্ছি হলো শিশিরাঙ্ক 5 × 1.7 বিয়োগ হচ্ছিল 25, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 16.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে ঘরের ভেতরে শিশিরাঙ্ক কত ছিল 16.5 ডিগ্রি সেন্টিগ্রেড। খুবই সোজা, অলরেডি এটা কিভাবে করতে হবে এগুলো আগে বুঝাইছি। কিন্তু দেখো এরপরে আসে বলছে ঘরের জানালা খুলে দিলে জলীয় বাষ্প কোন দিকে প্রবাহিত হবে। জলীয় দেখো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আর হচ্ছে বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ সেম কথা না? তাহলে দোনোটা জায়গায় আমরা এরকম যদি জানালা খুলে দেয় বা দরজা খুলে দেয় কোন দিক থেকে কোন দিকে যাবে এরকম প্রশ্ন করে, তুমি একটাই কাজ করবা ভাই, সুন্দর করে হচ্ছিল দোনোটা ছোট এফ বের করবা, মানে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বের করবা। তারপর দেখবা যেটা বেশিটা থেকে কম দিকে হচ্ছে জলীয় বাষ্পের চাপ যাবে, জলীয় বাষ্প যাবে। কারণ কি স্যার? কারণ আবার বলছি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ওই সময় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপের সমান, উপস্থিত নর্মাল জলীয় বাষ্পের চাপের সম্পৃক্ত না কিন্তু। তো এই জন্য হচ্ছে আমাদের এই ঘরের বাইরের তাপমাত্রা এত, আপেক্ষিক আর্দ্রতাগুলো হচ্ছিল আপেক্ষিক আর্দ্রতা ঘরের বাইরে। আচ্ছা তাহলে ঘরের ভেতরে আগে হচ্ছিল ছোট এফটা বের করি। ঘরের ভেতরে ছোট এফ কত হবে? ছোট এফ হবে হচ্ছিল জাস্ট ঘরের ভেতরে হচ্ছিল এই তাপমাত্রায় 16.5 চাপ, 16.5 যেই চাপটা সম্পৃক্ত চাপ ওইটাই ছোট এফ, ওইটা হচ্ছিল শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, ওইটাই হচ্ছিল ওই তাপমাত্রায় মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ। ঠিক আছে, উপস্থিত জলীয় বাষ্পের সম্পৃক্ত চাপ না কিন্তু, মানে 25 ডিগ্রি তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ না, মানে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 25 ডিগ্রিতে কি অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের সমান। কথা বোঝা গেছে? তো মানে উপস্থিত জলীয় বাষ্পের চাপের সমান আর কি। তো শিশিরাঙ্কেরটা বাইর করলেই তুমি ওই বায়ুর তাপমাত্রায় কত জলীয় বাষ্পের চাপ আছে সেটা পেয়ে যাবে ঘরের ভেতরে। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তো এখন এই 16.5, এই 16.5টা কার মাঝখানে 16 আর 18, তাহলে তাপমাত্রা বৃদ্ধি, মানে আমি 16টার সাথে যদি 0.5 যোগ করি তাহলে 16.5 পাবো। তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত বলো তো? তোমরা লেখা সুন্দর হচ্ছে না, তোমরা একটু সুন্দর করে বুঝে নিও। 18 বিয়োগ 16 তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। চাপ বৃদ্ধি কত তাহলে বলো তো? চাপ বৃদ্ধি মানে 16 থেকে যদি তোমার 18 হয় তাহলে চাপটুকু কতটুকু বৃদ্ধি পায়? চাপ বৃদ্ধি পাবে হচ্ছে আমি দেখতে পাচ্ছি 15.48 বিয়োগ হচ্ছে 13.63, তাহলে এখানে রেখি 15. তোমরা আবার ক্লাস রেখে বাদ দিয়ে দৌড় মারিও না। যেই কণ্ঠ কোকিল কণ্ঠী সুর সাইফুল স্যারের, এই সুর একদম ফাড়া বাঁশের মতো, শুনলে হচ্ছে মানুষ কি কুত্তা শুদ্ধ পালায় চলে যাবে নাকি? তোমরা হচ্ছে এগুলো বলো যে তোমরা হচ্ছে মানুষ খুব খারাপ। এরপরে আসো এইটুকু চাপ বৃদ্ধি, তাহলে এখন আমাদের বলো তো এই যে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে, তাপমাত্রা বৃদ্ধিতে বা বাড়লে চাপ বৃদ্ধি কত? 1.85 mmHg। তাহলে সুতরাং একে কত? 0.5 এর জন্য কত? এক তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লে 1.85 ডিভাইড বাই 2 এটা। তাহলে সুতরাং হচ্ছে হলো এই কত যেন 0.5, তাপমাত্রা বৃদ্ধিতে চাপ বৃদ্ধি হচ্ছে হলো কত? 1.5 ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে হলো কত? 0.5 ইন্টু হচ্ছে হলো 0.5 ভাগ হচ্ছে হলো 2। আমি দেখতে পাচ্ছি এটা 0.4625 mmHg। তাহলে এতটুকু চাপ বৃদ্ধি পায়, তো এটা হচ্ছে হলো 0.5 এর জন্য বৃদ্ধি পায়। তো 16 চাপটা কত? 16 চাপ হচ্ছে হলো এই যেটা, কোথায় যেন এই যে 16 চাপ হচ্ছে হলো এটা। তো এই 16 চাপের সাথে যোগ করে দিব, তাহলে সুতরাং ছোট এফটা হবে আমাদের কত? মানে ঘরের ভেতরে F1 হবে হচ্ছে হলো এই যে F1 দিচ্ছি, F1টা হবে হচ্ছে হলো 16 চাপ যেটা 13.63, এটার সাথে হচ্ছে 0.5 এরটা যোগ 0.4625 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? আমি দেখতে পাচ্ছি এটা 14.0925 mmHg আসছে। আচ্ছা এটা হচ্ছে ঘরের ভেতরে। এবার ঘরের বাইরে কিন্তু তোমার আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে,
ঘরের বাইরের তাপমাত্রা 15 দেওয়া আছে, আপেক্ষিক আর্দ্রতাও দেওয়া আছে, আপেক্ষিক আর্দ্রতা 13 দেওয়া আছে। তাপমাত্রা ঘরের বাইরের তাপমাত্রা 15 কিনা, 15 হইলে কিন্তু আবার 15-র এখানে চাপ নাই, বড় এফ নাই, ওইটা আবার বের করে আনতে হবে। দেখি আগে 15 আসলেই কি দেওয়া আছে কিনা, এটা 15 ছিল নাকি এটা 16 ছিল, একটু প্রশ্নে দেখতে হবে। 15 না এটা 16, দেখো তো এটা কোন বোর্ড, এটা 15। ভাই এটা যেহেতু 15 তাইলে কিন্তু এটা এখানে কিন্তু ডিরেক্ট চাপ নাই, 14, 15, 14, 16, 18 আছে, তাহলে আবার কাজ করতে হবে। দেখো 14 আর 16-র পার্থক্য আবার নিতে হবে। এটা 18, 15টা 14-র মাঝখানে না, তাহলে আমাদের হচ্ছিল কি এখানে হচ্ছিল এতটুকু তো তুলছো তোমরা, এতটুকু তোলা হয়ে গেলে এখন দেখো, এখন আবার দিয়ে তোমাকে হচ্ছিল তাপমাত্রা বৃদ্ধি কত, 14 আর 16-র পার্থক্য, 16, 14, তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। আর চাপ বৃদ্ধি কত দেখতে হবে, কারণ আমাদের 15-র চাপ লাগবে। তুমি বলো স্যার কেন, এই এটা তো প্রথমে না, আবার ঘরের, এবার ধরো ঘরের বাহিরে, তো ঘরের বাহিরে আর ইকুয়াল টু ছোট এফ বাই এটা F2 দিচ্ছি, বড় এফ ইন্টু 100%। এখান থেকে যদি হচ্ছে F2 ইন্টু 100%, তো আমরা এই যে আরটা বসায়া F2টা বসায়া ছোট এফটা বের করে আনতে পারবো। কিন্তু এই F2 হচ্ছিল 15 ডিগ্রি সেন্টিগ্রেডে, কিন্তু 15 ডিগ্রি তো এখানে কি নাই, তো 15 ডিগ্রির জন্য এখন তাপমাত্রা ওই 15 ডিগ্রিতে চাপ বের করে নিতে হবে। তাপমাত্রা বৃদ্ধি, সবসময় অনেকে বলে স্যার আগে 16 আর 18 পার্থক্য নিয়ে 2 দিয়ে করছেন, ওইটা দিয়ে করে ফেলেন না। 2 ডিগ্রির পার্থক্য চাপ এত, তাহলে 1 কত, তাহলে এখন হচ্ছে 1-এর জন্য কত বাইর করলেই হবে, তাহলে 14টার সাথে আপনি যোগ করে দিবেন। না, মনে রাখবে যেই তাপমাত্রাটাতে তুমি চাপ বের করতে চাও, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, ওইটা যেই দুইটা তাপমাত্রার মাঝখানে ওইটা নিলে সবচেয়ে কুরেটা আসবে। তাপমাত্রা বৃদ্ধি হবে হচ্ছে এই 16 বিয়োগ 14, 2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে চাপ বৃদ্ধি কত, চাপ বৃদ্ধি দেখো, চাপ বৃদ্ধি হচ্ছিল 14 থেকে 16, তো 16 এই কত জানো দেখো 13.63 বিয়োগ হচ্ছে 11.99, এই 13.63 বিয়োগ হচ্ছে 11.99। আমি দেখতে পাচ্ছি এটা 1.64 mmHg। তাহলে এখন আমাদের 1 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে। এখন দেখো, এখন এই 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে তাপমাত্রা বৃদ্ধিতে চাপ বৃদ্ধি কত, এই যে 1.64 mmHg, তাহলে 1 ডিগ্রিতে কত, তার অর্ধেক। সুতরাং 1 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রা বৃদ্ধিতে চাপ বৃদ্ধি 1.64 ডিভাইড বাই 2, তাহলে কত আসে, ভাগ 2, 0.82 mmHg। তাহলে এতটুকু বৃদ্ধি পায়। তাহলে সুতরাং 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, সম্পৃক্ত চাপ, এইটাই F2, এটাই হবে চলো কি 14টার সাথে যোগ, 14টা হচ্ছে কত, 11.99 যোগ হচ্ছে 0.82, তাইলে 15টা পাবো। এটা হচ্ছে 12.81 mmHg। এখন এটাকে আমরা সুতরাং আর এর সমীকরণ, এই যে এইটাতে R2 তে বসাই দিব, F2 কত এটা বের করব, ছোট F2, আর এটা হচ্ছে 12.81 ইনটু 100%। তো আমি দেখতে পাচ্ছি এখানে F2 কত আসে, দেখি তোমরা দেখো, তোমরা করো F2, এটা হচ্ছে R2 কত, ওই যে বলছো আপেক্ষিক আর্দ্রতা কত ছিল 70%, তার মানে 0.7 ইনটু 12.81, 8.967 mmHg। এই তাহলে দেখো ঘরের ভেতরে হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হচ্ছে 14.0925, আর ঘরের বাইরে হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 8.967। তার মানে ঘরের মধ্যে উপস্থিত জলীয় বাষ্পের সম্পৃক্ত চাপ না, শুধু চাপ, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এত mmHg, আর ঘরের বাইরে হচ্ছে এত mmHg। তাইলে তোমার হচ্ছে মনে রাখিও, তাইলে উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে চলে যাবে, তাহলে হচ্ছে ঘরের ভেতর থেকে বাইরের দিকে যাবে। এটা উত্তরটা সঠিক কিনা একটু মিলিয়ে দিই। ঘরের কত ভেতর থেকে, এটা কোন বোর্ড যেন, ঘরের ভেতর থেকে জলীয় বাষ্প যাবে, ঘরের জানলা খুলে দিলে জলীয় ভিতর থেকে বাইরে যাবে, ঠিক আছে উত্তর। এই জিনিসগুলো আমার যদি ক্যালকুলেশন ভুল না হয়, আশা করি এগুলো ভুল হয় নাই, তোমরা একটু মিলিয়ে নিও। এবার আসো, এটা কটি হয়ে গেছে, একটি পাত্র বিশুদ্ধ পানি দ্বারা পূর্ণ করা হলো, পাত্রের গভীরতা 20 মিটার, এত আয়তনের একটি বায়ু বুদবুদ পাত্রের তলদেশ থেকে উপরিতলে উঠে এলো। পরবর্তীতে পানির পরিবর্তে পাত্রটি অন্য একটি তরল দ্বারা পূর্ণ করলে বুদবুদ তলদেশ থেকে উপরে উঠে আসলে ব্যাসার্ধ দ্বিগুণ হয়। আচ্ছা,
বিশুদ্ধ পানির ক্ষেত্রে পাত্রের উপরিপৃষ্ঠে বুদবুদের আয়তন কত হবে? তাহলে নিচ থেকে উঠে আসছে, তাহলে নিচ থেকে উঠে আসলে স্বাভাবিক এটা হবে P1 হবে P প্লাস এইচ রো জি সবসময়, আর V1 হবে চলো ধরো V, মানে V1টা এখানে দেওয়া আছে আয়তনটা, ওই যে উপরে প্রশ্নে দেওয়া আছে 0.08 মিটার কিউব। উপরে উঠে আসার পর P2টা হয়ে যাবে বায়ুমণ্ডলের চাপের সমান 10⁵, আর V2টা এটাই বের করতে হবে। তাপমাত্রা কোনো কথা বলে নাই, তাহলে ধরে নিব আমরা P1 ইকুয়াল টু P2 V2 দিয়ে করব। আমাদের লাগবে V2, তো V2 ইকুয়াল টু হচ্ছে হলো P1 V1 বাই P2। তাহলে P1 কত? P1 হচ্ছে হলো P প্লাস এইচ রো জি, গভীরতা কিন্তু দেওয়া আছে 20 মিটার। এই V হচ্ছে হলো V1 হচ্ছে হলো 0.08 ডিভাইড বাই P2 হচ্ছে হলো P এর সমান। তাহলে আমি দেখি আগে এই হচ্ছে হলো H 20 ইন্টু 9.8 ইন্টু 1000, পানি নর্মাল পানি মনে হয় 1000 ঘনত্ব, হ্যাঁ, ভাগ হচ্ছে হলো গুণ হচ্ছে হলো 0.08, আগে ভাগ হচ্ছে হলো 10⁵। আমি দেখতে পাচ্ছি 0.1568 মিটার কিউব শেষ। এই যে বিশুদ্ধ পানির ক্ষেত্রে পাত্রের উপরিপৃষ্ঠে বুদবুদের আয়তনটা হচ্ছে এটা, ঠিক আছে। এই হচ্ছে এরপরে হচ্ছে হলো উদ্দীপকে ব্যবহৃত তরলটি পানির চেয়ে ভারী নাকি হালকা। পানির উদ্দীপকের তরলটার ঘনত্ব বের করব, পানির ঘনত্বের তুলনায় বেশি হলে পানির তুলনায় ভারী হবে, পানির ঘনত্বের চেয়ে ওর ঘনত্ব কম হইলে ও হালকা হবে, শেষ। তো এই যে ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যায়, ব্যাসার্ধ এখানে কিন্তু আয়তন দ্বিগুণ হয় বলে নাই। তো আমরা জানি, দেখো আমরা জানি, তাহলে আমরা জানি V ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই আর কিউব, সুতরাং V সমানুপাতিক কত আর কিউব। তাইলে দেখো আর দ্বিগুণ হইলে অর্থাৎ ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, ব্যাসার্ধ দ্বিগুণ হলে কথা খেয়াল করো, ব্যাসার্ধ দ্বিগুণ হলে তোমার কি হয়ে যাবে বলো, উপরে আসলে কিন্তু ব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে, উপরে আসলেই ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন হবে কয় গুণ? আয়তন হবে আর কিউব, ব্যাসার্ধর তুলনায় দেখো ব্যাসার্ধ দ্বিগুণ হইছে, তাহলে 2 কিউব হবে, অর্থাৎ 8 গুণ হবে, আয়তন 8 গুণ হবে। কয় গুণ হবে বলো তো? 8 গুণ। কেন? এই যে ব্যাসার্ধ আয়তনটা হচ্ছে ব্যাসার্ধের ঘনফলের সমানুপাতিক, তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি তাহলে 2 এর কিউব গুণ হবে আয়তন। তাহলে এখান থেকে সুতরাং তাহলে এখন কি করতে পারি, এখানে চিত্রটা যদি আমরা আঁকি, নিচ থেকে P1 P প্লাস এইচ রো জি, এই রোটাই বের করতে হবে, এইচ রো জি। V1 কত? V1টা তো সবাই জানে 0.08। এবার আয়তন, অথবা এভাবে বললে আয়তন কয় গুণ হয়ে যায় সেটাও বলা আছে, যেহেতু 8 গুণ, তাহলে এটাকে আমি V ধরতে পারি। আর এখানে P2টা তো আমরা জানি হচ্ছে P এর সমান, বায়ুমণ্ডলীয় চাপের সমান। V2টা তাহলে কত হয়ে যাবে? V2টা হবে 8V, কত? 8V। দেন বাদ বাকি কাজ আগের মতো। দেখো আমরা জানি, এই যে এখন আমরা জানি দিয়ে P1 V1 ইকুয়াল টু P2 V2। আচ্ছা, P1 এর জায়গায় হবে P প্লাস এইচ রো জি, আমাদের রোটাই বের করতে হবে এখান থেকে। V1টা হচ্ছে হলো V, উপরে আসার পর এটা হচ্ছে P হয়ে যাবে, V2টা হবে 8V, দুই পাশে VV কেটে দিব, তাইলে দাঁড়াবে P প্লাস হচ্ছে হলো এইচ রো জি ইকুয়াল টু হচ্ছে 8P, বা এইচ রো জি ইকুয়াল টু হবে হচ্ছে কি 7P। তাহলে আমাদের এখান থেকে দেখো, সুতরাং রো ইকুয়াল টু রো, এটাকে রো এল দিতে পারো, রো লিকুইড মানে তরলটার তো আমরা নাম জানি না, এই জন্য রো এল দিলে সবচেয়ে ভালো হয়, রো এল। তাহলে এই রো এলটা হচ্ছে হলো কত? 7P ডিভাইড বাই HG। দেখো তোমরা 7P, 7 ইন্টু 10⁵, H হচ্ছে হলো কত? গভীরতা 20, G 9.8। এখান থেকে তুমি রোটা বের করে ফেলতে পারবা। 7 ইন্টু হচ্ছে 10⁵, ভাগ হচ্ছে হলো 20, আরও ভাগ হচ্ছে হলো 9.8 দ্বারা। তাহলে আমি এটা দেখতে পাচ্ছি হলো 3571.42 কেজি পার মিটার কিউব আসতেছে। দেখো এই যে, তাহলে তরলটার ঘনত্ব কত আসতেছে? এই 35.71 ইন্টু 42। তাহলে যেহেতু ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় বেশি, তাহলে এই তরলটা পানির তুলনায় ভারী ছিল। কেমন ছিল? ভারী। উত্তরটা তারপর একবার মিলাই দিব। এটা হচ্ছে হলো কোন বোর্ড, আমার তো এটা বুঝতেছি না কোন বোর্ড এটা। 20 মিটার গভীর, এটা গভীর না, 20 মিটার গভীর, 20 মিটার পানি বিশুদ্ধ আয়তন, হ্যাঁ 20 মিটার গভীর। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে হলো 3571 সামথিং, 3571 সামথিং, ঠিক আছে। 35 মানে 3571 আর কি। এরপরে আর আছে নাকি?
নাই, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। তোমরা এখানে আমাদের জয়েন হয়ে তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকেও ইনভাইট করতে পারো। আর চট্টগ্রামে আমি অফলাইনে পদার্থবিজ্ঞান পড়াই। যারা চট্টগ্রামে আমার কাছে পড়তে চাও বা তোমাদের ছোটো ভাই বোন পড়তে চাইলে অবশ্যই চট্টগ্রামে গুলজার মোড়ে এসে ওই যে সাদিয়াস কিচেনের বিল্ডিংয়ে রবি অফিসের উপরে 4 তলায় চলে আসলে এখানে হচ্ছিল কি অফলাইনে আমার কাছে পড়তে পারবে। আর এটা হচ্ছিল আমাদের অনলাইন গ্রুপের লিঙ্ক আর কি। তো আমরা চেষ্টা করলাম আমি সবগুলো জিনিস এখানে বুঝিয়ে দিতে। আর এখানে একটা কথা, এই যে এই জিনিসটা, এই যে কনসেপ্টগুলো, এগুলো আমার এই যে আমাদের ইউটিউব চ্যানেলে এই যে এখানে আদর্শ গ্যাসের এই চ্যাপ্টারটার মধ্যে গেলে এই যে তোমার এই যে দেখো এই যে হ্রদ খালি করে, এই যে হ্রদের গভীরতার নির্ণয়ের ম্যাথ, এই যে 49 মিনিটের একটা ভিডিও আছে, এটার মধ্যে গেলে এগুলো আরো ভালো করে বুঝতে পারবে। একদম সুন্দর করে আমি এখানে খুব ঠান্ডা মাথায় এখানে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা ডিটেলস কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের প্লে লিস্টে এসে ওই চ্যাপ্টারে কি কি ডিটেলস আছে দেখে নিতে পারো। আমাদের চ্যানেল থেকে না হলেও অন্য কোনো চ্যানেল থেকে শিখবা, শিখে তারপরে প্রশ্ন সলভিং করবা। শুধু প্রশ্ন সলভিং করে বোর্ড পরীক্ষায় তুমি টপ করবা এটা ভাবার কোনো কারণ নাই। কোনো মতে পাশ করে যেতে পারো, কোনো মতে হচ্ছিল হয়তো ভালো করতে পারো, মানে শুধু বোর্ড কোশ্চেন সলভ করে। হয়তো তুমি কোনো মতে হচ্ছিল মানে ভাগ্য ভালো হলে হয়তো তুমি 90-95ও পেয়ে যাবা, কিন্তু কোশ্চেন একই টাইপের রিপিট হইলে, কমন হইলে তখন পেরে যাবা। বাট তুমি যদি কনফিডেন্টলি পরীক্ষা দিতে চাও তাহলে আগে তোমাকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপর হচ্ছিল বোর্ড প্রশ্নের সমাধান দেখতে হবে। বুঝাতে পেরেছি? ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। সবার জন্য দোয়া রইল, আমার জন্য বেশি বেশি তোমরা দোয়া করবা। আর আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি কি তোমরা দোয়া করিও, আর যাতে হচ্ছিল তারা অনেক দিন সুস্থ সবলভাবে হচ্ছিল দুনিয়ায় থাকতে পারেন এবং হচ্ছিল আমাদের সাথে বাস করতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছিল, তোমরা সময় নষ্ট করবে না। সময় নষ্ট করলে সময় ফিরে আসে না। ঠিক আছে, সেটা তোমার জন্য, আমার জন্য, সবার জন্যই। সময় আমরা যারা নষ্ট করব তারা পিছিয়ে পড়ব। যুগ অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে, পড়ালেখায় অনেক কম্পিটিশন। এখন অনলাইনে টিচার ভালো ভালো টিচার আছে, অফলাইনে ভালো ভালো টিচার আছে, সব দিকে ভালো টিচার। স্টুডেন্টদের আগে হচ্ছিল পড়াশোনা করতো যাদের গার্ডিয়ানরা সচেতন, সেসব সন্তানরাই শুধুমাত্র পড়াশোনা করতো ভালো। এখন গার্ডিয়ান অসচেতন হলেও ছেলে মেয়েরা হচ্ছিল বিভিন্ন হচ্ছিল কি অনলাইন স্যারদের হচ্ছিল কল্যাণে, তারপর অফলাইনে ইউটিউবে ফ্রি ক্লাসের কারণে ভালো ভালো টিচার এত বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে যে আল্লাহর রহমতে হচ্ছিল স্টুডেন্টদের প্রিপারেশন অনেক ভালো হয়ে যাচ্ছে এবং কম্পিটিশনও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সবাই এখন হচ্ছিল বুয়েট চুয়েট মেডিকেল ঢাবি এগুলো নিয়ে হচ্ছে অনেক বেশি সিরিয়াস এবং অনেক বেশি সচেতন, অনেক বেশি জানে। আমাদের সময় আমরা আমি চুয়েটে পড়াশোনা করেছি, চুয়েটকে আমি জানতাম পর্যন্ত না। ঠিক আছে, কিন্তু চুয়েট কি কোথায় আছে সেটাও জানতাম না। আমি চুয়েটে প্রথম যখন ভর্তি পরীক্ষা দিতে যাই ওইবারই আমি প্রথম চুয়েটে গিয়েছিলাম। তারপরে বুয়েটের পূর্ণরূপ কি, চুয়েটের পূর্ণরূপ কি, এগুলো পর্যন্ত আমরা জানতে জানতে ইন্টার হয়ে গেছে। আর এখন দেখো 6-7 বাচ্চারাও এগুলো জানে। তার মানে মোটামুটি সবাই সচেতন, এগুলো চিনছে এবং ইন্সপায়ার হচ্ছে এবং ভালো করে পড়াশোনাও করছে। তোমরাও ভালো করে পড়তে হবে, তাহলে পারবা ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।